প্রিয়া, আগামীকাল আমি চলে যাচ্ছি, কেমন হয়? দরকার নেই। আহমেদ পাইন বিলা তোমাকে দিচ্ছি। প্রিয়া, আমরা কি কথা বলিনি? আমি খালি হাতে চলে যাব। 4 বছর বিয়ে, এখন আলাদা হয়ে যাচ্ছি, আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তুমি কি টাকা চাও না? আমি তোমার টাকা চাই না। আমরা ডিভোর্স নিয়েছি। যতক্ষণ না ডিভোর্স সার্টিফিকেট নিচ্ছ, তুমি এখনো আমার কারিম আরিফের স্ত্রী। প্রিয়া, আমি এখন শুধু গোসল করে ঘুমাতে চাই। ঠিক আছে। না, ডিভোর্স হতে চলেছে, তাই আরো বেশি করে উপভোগ করতে হবে একসঙ্গে থাকার সময়টা। হ্যালো বস, কি আদেশ? কোম্পানির নতুন সিজনের সেলস রিপোর্ট আমাকে দাও। আমি আগামীকাল ফিরছি। আমি ডিভোর্স নিচ্ছি। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমি কি তোমাকে বিয়ে করতে পারি? তুমি আমাকে বিয়ে করো। মি কারিম, এটা তুমি আমাকে বিয়ে করো। আসলে কে আমাকে বিয়ে করতে চায়? আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রথমে কারণ রক্তের অভিশাপ কাজ করছিল। বাচ্চার জন্য যাকে পেয়েছি তাকেই বিয়ে করেছিলাম। অবশেষে শেষ হতে চলেছে। সকাল। যাই হোক, আমরা ডিভোর্স হয়ে গেছি, এই নাটকও শেষ। তাই তুমি যদি না যেতে চাও, যেতে হবে না। দাদা আমার সাথে খুব ভালো ছিলেন, আমি যেতে চাই তাকে শেষবারের মতো দেখতে, তাকে বিদায় জানাতে। ঠিক আছে, তাহলে আমি কাজী বুদিকে বলবো তোমাকে পাঠাতে। এই 4 বছর কারিম আরিফের পরিবার ছাড়া কখনো বাইরের কেউ আমার চেহারা দেখেনি। এখন ডিভোর্স হচ্ছে, তাই আরও কম দেখানো উচিত। কিন্তু দিদা কারিম জীবিত থাকতে আমাকে নিজের নাতনি হিসেবে দেখতেন। তার জানাজা আমাকে অবশ্যই যেতে হবে। দাদা, এই 4 বছরের জন্য ধন্যবাদ, আমার প্রতি আপনার স্নেহের জন্য। আমি আপনাকে শেষবারের মতো বিদায় জানাতে এসেছি।
সুন্দরী তো, শুনেছি না কারিম সাহেবের একটি গোপনে বিয়ে করা ছোট স্ত্রী আছে। আজকের এই অনুষ্ঠানে কারিম সাহেব তাকেও আসতে দেননি। অনুমান করি সে তেমন প্রিয় নয়। শুনেছি কারিম সাহেব ডিভোর্স করছেন। ডিভোর্স না করলেও অনেক নারী আছে যারা তার জায়গা নেওয়ার জন্য অপেক্ষা করছে। যদি তিনি ডিভোর্স করেন, যারা তাকে পছন্দ করে তারা তো মাথায় উঠে যাবে। যেতে দেওয়া হবে না। হোসেন লিনা, এখন থেকে আর নেই দাদা তোমাকে রক্ষা করতেন। আমি দেখি তুমি আর কতদিন অহংকার করতে পারো। কারিম রিও, বিশেষ করে এখানে এসে শুধু এই প্রশ্ন করতেই। আমি তোমাকে সাবধান করছি, কারিম পরিবারের সম্পত্তি তুমি এক পয়সাও পাবে না। হ্যাঁ, আমি তোমাকে বলি, ভালো হয় তাড়াতাড়ি আমার ভাইয়ের সাথে ডিভোর্স করে না। আচ্ছা, আমি বলছি তুমি বরং এখনই আমার ভাইকে ডিভোর্স দিয়ে দাও। আমার ভাই খুব সুদর্শন আর তার অবস্থানও অনেক ভালো, যে তাকে বিয়ে করতে চায় পৃথিবী ঘুরে এক চক্কর দিয়ে আসতে পারে। তুমি যদি বুদ্ধি করে কাজ করো। কারিম মায়া, তুমি কি অন্য কিছু বলতে পারো না? 4 বছর হয়ে গেছে, তুমি শুধু এই কথাটাই বলো। নাকি এই 4 বছরে তোমার যত খারাপ ঘটনা ঘটেছে সেগুলো কি যথেষ্ট নয়? ওই কি বোঝাতে চাচ্ছে? মানে এই 4 বছর যে সব খারাপ ঘটনা ঘটেছে সব ওর কাজ। কারিম রিও, বড় ভাই ওকে কি দেখে এত পছন্দ করে? সামনে এক রকম পিছনে আরেক রকম, ওকে বললেও ও বিশ্বাস করে না। স্পষ্টতই ঘুরে দাঁড়ালেই যেন অন্য কেউ হয়ে যায়, কিন্তু বড় ভাই দেখতে পায় না। হোসেন লিনা, এটি তালাকের চুক্তিপত্র। আপনি এখানে স্বাক্ষর করলেই আপনি কারিম আরিফের সাথে ডিভোর্স পেয়ে যাবেন। হোসেন লিনা, সেই সময় আপনি এবং মি কারিম বিয়ে করার সময় একটি প্রিনাপশিয়াল চুক্তি স্বাক্ষর করেছিলেন, আপনার মনে আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, তার সম্পদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তার থেকে ডিভোর্স নিচ্ছি, এক পয়সাও নেব না। আমার তা বোঝানো ছিল না হোসেন লিনা। কোন সমস্যা নেই আমার আর তার মধ্যে, শুধু এটাই থাকবে। হোসেন লিনা, হোসেন লিনা। হোসেন লিনা। চলো। শেষ হয়েছে। না, এটা শেষ হয়েছে। চিংউ গ্রুপ অনেক প্রোগ্রামার মাথা ঘামিয়েছে, যে কোড শেষ করতে পারেনি তুমি কয়েক মিনিটেই সমাধান করেছ। সত্যি আমার বস। আমি ডিভোর্স দিয়েছি। ডিভোর্স? না বস, তোমার এই ডিভোর্স যেন খাওয়া দাওয়ার মতো। আমি কেন বিয়ে করেছিলাম তুমি তো জানো। দ্রুত পরবর্তী ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন আমাকে এনে দাও। কি? বস, তোমার স্বামী তো কারিম আরিফ, নানজিং এয়ারলাইন্স সবার প্রিয় পাইলট, বসি গ্রুপের বড় বস। সুন্দর চেহারা, অসাধারণ বুদ্ধি। সত্যি কি ছেড়ে দিতে চাও? আর বক বক করলে তোমাকে সাগরে ফেলে দেব হাঙরকে খেতে। তাহলে আজ রাতে বাড়িতেই থাকছো? বাজে কথা। ঠিক আছে। এই ত্রৈমাসিকের বিক্রি 10% বেড়েছে। আমার ধারণার চেয়ে 5% বেশি। ভালো।
এত রাতে কেন ফোন করলে? কোথায় গিয়েছ? এত রাতে কেন ফিরে আসনি? আমরা কি ডিভোর্স হয়ে গেছি না? আমি এখনো সই করিনি, তাই এখনো কার্যকর হয়নি। স্বামী, কিন্তু আমি তো সই করে ফেলেছি। কিন্তু তুমি তো প্রথম ডিভোর্সের কথা বলেছিলে। ঠিক আছে, আগে বাড়ি ফিরে এসো। ঠিক আছে, তাহলে তুমি আমাকে ৮ ঘন্টা অপেক্ষা করো। কাজী বুদি বলে শুনলাম, এই মহিলা সত্যি সত্যি আমার প্রতি একটুও মায়া নেই। বাড়িতেই থাকবে না? চুপ কর। ট্রেনিং রুমে যাও, শুটিং ১০০ বার করো, শেষ না হলে ঘুমানো যাবে না। না না হোসেন লিনা। হোসেন লিনা, আস্তে আস্তে। খুবই দুর্বল। বাড়ি গিয়ে ভালো করে অনুশীলন করো। এতটুকুই গতি। আমি যদি সত্যিই পূর্ণ গতিতে যাই, তুমি তখনই শেষ হয়ে যাবে। না, হোসেন লিনা, ১.৫ ঘন্টার পথ তুমি ৮ ঘন্টায় পৌঁছে দিলে। সত্যি আমার যোগ্য ভালো হোসেন লিনা। কোথায় গিয়েছিলে? সারাদিন বাড়ি খুঁজেছি। কাজী বুদি ঠিক বলেছে, এই মহিলা আমার প্রতি কোনো মায়া নেই। সত্যি কি ভাবছো না এই বাড়িটা নেওয়ার কথা? না, তুমি তো বাড়ি খুঁজছিলে, নিয়ে নাও, তাহলে আর খুঁজতে হবে না। আমি খুব অলস। বাড়িটা অনেক বড়। আমি কাজের লোক রাখার সামর্থ্য নেই। তুমি কিছুই চাও না? কিছুটা কি খারাপ লাগছে না? এই ৪ বছরে তুমি কখনোই আমার প্রতি খারাপ ব্যবহার করনি। আমি ভালো খেয়েছি, ভালো থেকেছি, ভালো ব্যবহার করেছি। কেমন করে খারাপ লাগবে? সত্যি কি আমার প্রতি কোনো মায়া নেই? তুমি যদি আমার কাছে থাকো, তুমি যা চাও সবই সহজে পেতে পারো। আমি আর সেই সব নারীদের মতো নই যারা টাকা আর ভালোবাসার জন্য ঘিরে থাকে। আলাদা। আমি যা চাই শুধু বেঁচে থাকা। ভবিষ্যতের ঝামেলা এড়াতে আরও ২ দিন তোমার সাথে থাকব। ম্যাডাম, আপনি কাকে খুঁজছেন? আমি মোহাম্মদ সিন্তা। আমি কি ভিতরে যেতে পারি, ম্যাডাম? ম্যাডাম, কারিম সাহেব আপনাকে ভিতরে যেতে বলেননি। মোহাম্মদ সিন্তা নামটা পরিচিত শোনাচ্ছে। সে এখানে কিভাবে এলো? মোহাম্মদ সিন্তা কারিম এন্টারটেনমেন্টের অধীনে চুক্তিবদ্ধ শিল্পী। এইমাত্র একটি সিরিয়াল শেষ করেছে, কিছুটা জনপ্রিয়। আর এইমাত্র কারিম আরিফের সঙ্গে গুজব ছড়িয়েছে, বলে যে তার সব রিসোর্স কারিম আরিফ দিয়েছে। তাতে কারিম এন্টারটেনমেন্টের শীর্ষ নারী তারকা বানাতে চায়। গুজব যে সে উপরে উঠতে চায়, আমাকে, প্রকৃত স্ত্রীকে, ঠেলে দিতে চায়। কারিম সাহেব, কারিম সাহেব। ম্যাডাম, অনুগ্রহ করে চিৎকার করবেন না। আমি মোহাম্মদ সিন্তা। আমি কি ভিতরে যেতে পারি, ম্যাডাম? কারিম সাহেব, অনুগ্রহ করে চিৎকার করবেন না। প্রথমে মিস সিন্তাকে ভিতরে আসতে দিন। আমি আগে বিশ্রামে যাই। থাক। সে আমার এবং অন্য নারীর একসাথে থাকার ব্যাপারে মোটেও পরোয়া করে না। তাহলে কি আমার প্রতি তার আর কোনো আকর্ষণ নেই? তুমি থাকো।
ভিতরে এসো। যদি কারিম আরিফ রাজি হন আমার জন্মদিনের পার্টিতে আসতে তাহলে এই গুজব আবার আমাকে জনপ্রিয় করে তুলবে। এই মহিলা কে? এটা কি কারিম আরিফের বহু বছর ধরে গোপনে বিয়ে করা স্ত্রী? কারিম আরিফ, পরের মাসে আমার জন্মদিনের পার্টি। আমি প্রথমবার জন্মদিনে পার্টি দিচ্ছি, একটু নার্ভাস। আপনাকে আমন্ত্রণ জানাতে চাই, আমার পাশে থাকার জন্য পারবেন? এই নিমন্ত্রণপত্র। ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। ধন্যবাদ কারিম আরিফ, আমি অপেক্ষা করব। ইনি কে? উনি হলেন আমি কারিম আরিফের দূর সম্পর্কের কাজিন। কিছু না, চলে যান। আমি বলছি আপনাকে। কারিম আরিফ, তাহলে আমি বিরক্ত করব না, আমি এখন যাই। গুজব, মিথ্যা নয়। কিন্তু এই মহিলা কি সত্যি কারিম আরিফের স্ত্রী? কিন্তু কেন বললেন নিজেকে কাজিন দাবি করলেন? পরিচয় গোপন করার জন্য। কিন্তু অন্য একজন নারীকে দেখে নিজের স্বামীর কাছে আসতে দেখেও শান্ত থাকা সম্ভব নয়। তুমি কি এতই স্বীকার করতে চাও না যে তুমি আমার স্ত্রী? তুমি ভুল বুঝেছ স্বামী। এত বছর তুমি কখনো আমার পরিচয় প্রকাশ করনি এবং কখনো আমাকে সঙ্গে নিয়ে যাও না কোনো অনুষ্ঠানে। শুধু কি জন্য বাইরের কাউকে জানতে না দেওয়া আমার চেহারা জানতে আমি চাই না ডিভোর্সের কাছাকাছি সময়ে। আর কোনো সমালোচনা। তাই নাকি? তুমি কি করছো স্বামী? বেশি রাত হয়েছে, ঘুমাতে যাওয়ার সময় হয়েছে। ডিভোর্স নিতে চাচ্ছ না? এটা কি হচ্ছে? হাঙ্গামা করো না। শান্ত হও। কিন্তু আমি খুব ক্লান্ত। তাই বেশি ব্যায়াম করতে হবে, ব্যায়াম বেশি করো, তাহলে শক্তি বাড়বে। এই নরপিশাচ। স্বামী, তুমি কি ক্ষুধার্ত? না হলে আমি তোমার জন্য কিছু রান্না করি। তাহলে কি পেঁয়াজের পরোটা যোগ করতে পারো? অবশ্যই পারো। নিশ্চিত থাকো, তুমি খুশি হবে। এই অবস্থা, এটা কি ডিভোর্সের মতো দেখাচ্ছে? কিন্তু আমি যখন ভাবি ভবিষ্যতে আর কখনো খেতে পাবো না বস্ত্রীর রান্না, আমার খুব কষ্ট হয়। অ্যান্টির রান্না আমার চেয়ে কম নয়। আমিও প্রায় ক্ষুধায় মরছি, তাড়াতাড়ি ছাড়ো। ম্যাডাম, আজকে সব উপকরণ প্রস্তুত। ঠিক আছে। কি হয়েছে চেন চাচা, কোনো সমস্যা? মালিক সবসময় বলেন তিনি খেতে বাছাই করেন না, কিন্তু আগে যে রাঁধুনি আনা হয়েছিল রান্না করতে প্রায় মালিকের পছন্দ হতো না। মালিকের রাগের রোগ যখন দেখা দিত অনিয়ন্ত্রিতভাবে জিনিস ফেলে দিতেন। প্রায়ই খেতেন না, শরীরের অবস্থা খারাপ হতে থাকে। শুধু আপনি যে খাবার বানান তবেই মালিক পছন্দ করে খান। অবশ্যই, আমি তো মিচেলিন তারকা শেফ, স্বয়ং দেবতা এসে পড়লেও সুন্দর লাগবে। ঝাং আন্টির রান্নাও খুব ভালো হয়। আমি চলে গেলে ঝাং আন্টি তার যত্ন নেবেন। শুধু খাওয়া নয়,
আপনি মালিককে বিয়ে করার পর থেকে আপনি মালিকের পাশে থাকার কারণে মালিকের রোগ আর কখনো দেখা যায়নি। আমি মালিককে বড় হতে দেখেছি। আপনারা সত্যি একে অপরের যোগ্য। দেখুন, আমি কথা বেশি বললুম, আমি কাজে যাই। সত্যি আমাকে গৃহপরিচারিকা মনে করেন, খাওয়ানো আবার পান করানো। আমি এখনই চলে যাচ্ছি, কাজ করব না। প্রায় হয়ে গেছে। হয়তো আর খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে করছে। এই লোকের মাথায় কি আছে? সারাদিন অস্থির। নুডলস জমে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি বাইরে গিয়ে বস। এই নিন। সুন্দর গন্ধ। আমি খেয়ে ফ্লাইটে যাব, তুমি বাড়িতে একা। ভালো করে থাকো। জানি, গরম, সাবধান। এভাবে তার সাথে সময় কাটালে কাজ হবে না। ভেবেছিলাম আমি 4 বছর সহ্য করেছি, অবশেষে মুক্ত। আবার আমাকে ডেকে আনা হলো। আবার পিছিয়ে আসবে নাকি? না, ঝটফট শেষ করতে হবে। বউ, আগামীকাল ক্যাপসিকাম মাছ খেতে চাই। স্বামী, এইমাত্র ফোন করেছিলাম, নতুন বাসা পেয়েছি। তুমি কি এতটাই আমাকে ছেড়ে যেতে চাও? কোনো আফসোস নেই? তুমি সম্পন্ন করেছ তোমার দাদার ইচ্ছা। শুরুতে কি এই কারণেই? আমরা মাত্র 4 বছর দূরে চুক্তি, স্বামী স্ত্রী। হ্যাঁ, তাহলে আগামীকাল বিকেল 3টায় সিভিল অফিসে দেখা হবে। সকালে হোক। আমার সকালে কিছুই নেই। ঠিক আছে, তাহলে সকালে। কিন্তু তুমি তো ডিভোর্স চেয়েছো। অবশেষে মুক্তি পেলাম। কোথায় যাচ্ছ? আমি তোমাকে পৌঁছে দেব। দরকার নেই। আহমেদ দি, অনেকদিন পর দেখা কারিম আরিফ। এই 4 বছরের জন্য তোমাকে ধন্যবাদ হোসেন লিনার যত্ন নেওয়ার জন্য। হোসেন লিনা কেন বাইশুই মেডিকেলের সিইও আহমেদ দিকে চেনে? তাই তো সে এত তাড়াহুড়ো করে ডিভোর্স চেয়েছে। মানে আগেই খুঁজে রেখেছিল নতুন সঙ্গী। এই লোকটা কি আমার মতো সুদর্শন, আমার মতো ধনী? দাঁড়াও, আমি কেন নিজেকে আহমেদ দিয়ের সাথে তুলনা করছি? কোনো তুলনাই হয় না। কারিম আরিফ আর দেখা হবে না। ছোট সাহেব, আমরাও চলি। মোহাম্মদ সিনতা শুটিং করার সময় ওয়ার ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এখন তাকে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, জেনেছি। ছোট সাহেব, মোহাম্মদ সিনতার পা ভেঙে গেছে, এখন সে হাসপাতালে। দেখতে যাই। মোহাম্মদ সিনতা ইতিমধ্যে অপারেশন থিয়েটারে স্থানান্তরিত হয়েছে। অপারেশন থিয়েটার 5ম তলায়। উপরে গিয়ে দেখি। ছোট সাহেব, এখন হাসপাতালে সব মিডিয়া। আমরা বরং নিরাপদ পথে যাই। ছোট সাহেব, অপারেশন থিয়েটার ওদিকে।
হোসেন লিনা। সে এখানে কেন? কারিম আরিফ। তুমি এখানে কেন? ডাক্তার হোসেন, সব প্রস্তুত, অপারেশন শুরু করা যাবে। কারিম আরিফ, আমি অনেক ব্যস্ত। সবাই সবাই সতর্ক থাকো। জি জি। স্যার, আমি কি ঠিক দেখছি? সেটা কি হোসেন লিনা? হ্যাঁ, সেই 4 বছর হয়ে গেল আমি সবসময় ভাবতাম তুমি শুধু একজন অল্প পড়া ছাত্রী ডাক্তার হোসেন। আর কত কিছু আমার কাছ থেকে লুকিয়েছ। আর মোহাম্মদ সিন্তা? তুমি সামলাও, গরম কমাও। যতক্ষণ না আমার নাম জড়ায় শুধু প্রচার করলেই হবে। সত্যি বলো। হ্যালো, এইমাত্র যে ডাক্তার গেলেন তিনি কি হোসেন? আপনি ডাক্তার হোসেনের কথা বলছেন? তিনি অসাধারণ আমার আইডল। আইডল? ডাক্তার হোসেন, তিনি আমাদের শহরের প্রথম হাসপাতালের সেরা সার্জন। আপনি ওনাকে চেনেন না? অনেক ধনী লোক ওনার কাছে চিকিৎসা নেয়, কিন্তু তিনি মাসে শুধু একবার অপারেশন করেন। যতটা তাই থাকুক, লাইনে দাঁড়াতে হবে। আরও একটা বড় কথা বলি ডাক্তার হোসেন, 15 বছর বয়সে পরীক্ষায় প্রথম হয়েছিলেন, 2টি বিষয় পড়েছিলেন। আমাদের কলেজে তিনি বিখ্যাত মেধাবী। ওনার জন্যই আমি প্রতিজ্ঞা করেছিলাম ভালোভাবে ডাক্তারি পড়ব। সাহেব, যদি জানতাম শহরের প্রথম হাসপাতালে সবসময় একজন তরুণী নামী ডাক্তার আছেন। তার হাতে যে রোগী আসে সবাই সেরে যায়। ভাবিনি যে হোসেন লিনা। কি দেখছো বউ? বিরক্ত লাগছিল, তাই 2টো বই কিনে নিয়েছি তুমি না থাকার সময় কাটানোর জন্য। আধুনিক চীনা চিকিৎসা। তুই তো পড়াশোনায় ফেল, বুঝতে পারছিস? তুই ফেল। হোসেন লিনা, এইমাত্র তুই বাড়িতে যে তুই শান্ত ও ভদ্র, তার সাথে সত্যিই যেন দুইজন ভিন্ন মানুষ। হোসেন লিনা, তোদের আসল রূপ, আগে সবকিছু সব কি ভান ছিল? জিমটা গ্ল্যাম। রোগীর রক্তচাপ নিভে গেছে। আমার বাবার কি অবস্থা? সব পরিবার অপারেশন খুব এটা আমাদের ডাক্তার হিসেবে করণীয় কাজ, কিন্তু রোগীর বয়স 95 বছর। অপারেশনের পর পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। রোগীকে আর উঁচুতে উঠতে দেবেন না, মেরুদণ্ডে আঘাত লাগে। এটা খুব বিপজ্জনক। সৌভাগ্যক্রমে এইবার সময় নিয়ে আসা হয়েছে, না হলে জীবন বিপন্ন হতো। যুবক, আরও সময় দিতে হবে, আফসোস রেখো না। ধন্যবাদ ডাক্তার হোসেন লিনা। ধন্যবাদ ডাক্তার হোসেন লিনা। ধন্যবাদ ডাক্তার হোসেন লিনা। ধন্যবাদ ডাক্তার হোসেন লিনা। তুমি ডাক্তার? আমি এতদিন জানতাম না। আমাকে বলনি কেন? কারিম, আমি খুব ব্যস্ত, দয়া করে সরুন। ডাক্তার হোসেন, লিনা কিছুক্ষণ আগে অপারেশনের সময় কিছু জায়গা বুঝতে পারিনি। আপনি কি আমাকে বুঝিয়ে দিতে পারেন? ডাক্তার হোসেন, লিনা, আপনি যখন কাটছিলেন ঠিক রক্তনালীর পাশে, তাহলে আপনি কিভাবে কাটলেন? দ্রুত, নির্ভুল ও সঠিক। আমি আপনার জন্য ভয় পেয়েছিলাম ডাক্তার হোসেন লিনা। ওখানে কি সত্যিই ক্ষত ছিল? আমি দেখতে পাইনি। হ্যাঁ, একটু পরে বলবো। হোসেন লিনা, তুমি আসলে কি রকমের মানুষ? মারিনা, এটা কি ব্যাপার? আমার এত গুরুতর অসুখ হয়েছে, কারিম এখনো দেখতে আসেননি কেন? তুমি আসলে আগে তাড়াহুড়ো করো না, হতে পারে আসবে একটু পরে। এটা তোমারই খারাপ বুদ্ধি। তবে বলেছিলি আমার আঘাত লাগবে না। এখন দেখ,
সত্যি আঘাত পেয়েছি। ওরে বাবা, অপারেশন না হওয়াটা ভালোই হয়েছে। আমরা কারিম আরিফকে মিথ্যে বলেছি তুমি অপারেশন করেছো এবং অনেক মিডিয়াকে ডেকেছি। শুধু তার আসার অপেক্ষায় সোজা শিরোনামে যেতে পারত। কিন্তু সত্যি কি সে আসবে? আমি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি। তুমি কেন? আরিফ কোথায়? সাহেবের কাজ আছে, আমাকে তোমার খোঁজ নিতে পাঠিয়েছে। তুমি ঠিক আছো তো? যদি কিছু দরকার হয় আমাকে জানাতে পারো। কারিম আরিফ সে নিজেই আসেনি, একজন সহকারী পাঠিয়েছে। আমার নিরাপত্তা এতটাই কি গুরুত্বহীন? আমার পায়ে কয়েকদিন নামতে পারবো না, ব্যথা মরছি। তুমি ভালো করে বিশ্রাম নাও। শুটিং ইউনিটের সাথে কোম্পানি যোগাযোগ করবে। রাগে ফাটছি আমি। এই নাটক করলাম কিসের জন্য? সব কি আরিফের জন্যই নয়? এখন দেখ, আমি সত্যি আঘাত পেয়েছি, ওর মুখও দেখতে পাইনি। শুনেছি ওদের স্বামী স্ত্রী শীঘ্রই ডিভোর্স হতে চলেছে। তুমি অবশ্যই সফলভাবে উঠে আসবে। সব সাহেবের আকর্ষণের দোষ। এখানে কিছুই দেখা যাচ্ছে না। তোমরা বলো কি বাতাসে এই গ্রুপের বড় বসকে এনেছে? যদিও বিনোদন কোম্পানি এটাও পরিবারের, কিন্তু এই ব্যক্তি সাধারণত প্রায় আসেন না। কে জানে আজ কেন হঠাৎ আগমন এত বড় আয়োজন করেছে। গুজব আছে তিনি এবং মোহাম্মদ সিনতা কিছু ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কি এজন্য? মোহাম্মদ সিনতার হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা। হতে পারে। কি সার্জারির প্রথম ব্যক্তি? আর কি 15 বছরের পরীক্ষায় তফাৎ? কি ঠাট্টা! আমি কিভাবে জানি না কয়েক বছর আগে একজন প্রতিভাবান পরীক্ষায় টপার ছিল। এই রিপোর্টে কোনো সমস্যা আছে? কেন কারিম আরিফ সবসময় ওই পৃষ্ঠায় থামে, নিচে স্ক্রোল করে না? তোমরা কি শুনেছ? কয়েক বছর আগে একজন 15 বছরের প্রতিভাবান পরীক্ষায় টপার। কি? বড় বস কেন এই ধরনের কথা জিজ্ঞেস করছে? কি ব্যাপার? আমরা বিনোদন জগতের পড়ুয়া জগতের নই। এখনই খোঁজো প্রতি বছরের পরীক্ষায় টপারদের। ঠিক আছে কারিম আরিফ। সবাই দাঁড়িয়ে আছো কেন? যাও খোঁজো। তুমি প্রতারক। আমি অবশ্যই তোমার সব অজানা ভালোভাবে জানতে পারবো। কারিম আরিফ, এটি আপনার চাওয়া গাওকাও টপারের তথ্য। এই 10 পৃষ্ঠা গত 10 বছরের সব গাওকাও টপারের তথ্য। 2018 কেন শুধু মানবিক বিভাগের টপার আছে? বিজ্ঞান বিভাগের টপার কোথায়? জানি না, সমগ্র নেটওয়ার্কে নেই এই বিজ্ঞান বিভাগের টপারের কোনো তথ্যই। যেন কেউ ইচ্ছাকৃতভাবে মুছে দিয়েছে। আমাদের লোকেরাও খুঁজে পায়নি। 2018 সালে হোসেন লিনা তখন 15 বছর বয়সী ছিল। এখন 2025। হোসেন লিনার বয়স মাত্র 22 বছর। তবে কি নিখোঁজ তথ্যটি হোসেন লিনার? সে কি পদ্ধতি ব্যবহার করেছে তথ্য মুছে ফেলা? কেন সেই নার্স কিভাবে জানবে? ওই যে আমার আইডল, ইদানিং আমার জন্য গান লিখছে না। লিউ জং, তুমি কি করছো? দাঁড়িয়ে শাস্তি পাচ্ছ। আমি বলি লিউ জং, তুমি শুধু দাঁড়িয়ে শাস্তি পাচ্ছ না, বরং মুখ বেঁকে গেছে, চোখও তির্যক হয়ে গেছে। কারিম আরিফ, সালাম। আপনি এক্সিকিউটিভ প্রেসিডেন্টকে খুঁজছেন? কি ব্যাপার? ওই যে আমার আইডল হোসেন লিনা, তিনি ইদানিং ডিভোর্সের কাজে ব্যস্ত, সাময়িকভাবে আমার জন্য গান ও লিরিক লিখছেন না। কিন্তু তিনি আমাকে একটি স্ক্রিপ্ট দিয়েছেন খুব দারুণ। আমি অভিনয়ে ক্যারিয়ার পরিবর্তন করতে চাই। আমি সেই পুরুষ প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। কেন আবার আইডল? যতই দক্ষ হোক না কেন, লাভ কি? শেষ পর্যন্ত আমার মতোই ডিভোর্স হবে। আহমেদ আদি, এই ছোট ব্যাপারগুলো তুমি আমাকে বললেই হবে। কারিম আরিফের তোমার জন্য সময় নেই, অভিনয় করবে না করবে, এখন বের হ। দেখছো না কি অবস্থা? মিলিউ। যদি হোসেন লিনা আমার জন্য গান লিখতে না চান,
যদি তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন আর আর কখনো না লেখেন, আমি তো সারা জীবন হোসেন লিনার ওপর নির্ভর করতে পারবো না। হোসেন লিনা সত্যিই সঙ্গীত জগতে খুব বিখ্যাত, কিন্তু তিনি রহস্যময়। কেউ তাকে কখনো দেখেনি। ওর কথায় মনে হচ্ছে হোসেন লিনা স্ক্রিপ্ট লেখাতেও দক্ষ। সত্যিই একজন বিরল প্রতিভা। কারিম আরিফ। আহমেদ আদি তো অল্প বয়সী, কিছুই বোঝে না। জানে না এই ইন্ডাস্ট্রির নিষ্ঠুরতা যদি সে অভিনয়ে আসে আর প্রত্যাশিত সাফল্য না পায়, শুধু কোম্পানির লাভের ওপর প্রভাব ফেলবে না, বরং তার ব্যক্তিগত সুনামের ওপরও এবং ভবিষ্যতের ওপর। তরুণদের নিজস্ব চিন্তা থাকা ভালো কথা। নতুন অ্যালবাম হোসেন লিনার সাথে মিলে করুক। ও আরেকটা কথা, তুমি যে স্ক্রিপ্টের কথা বলেছ আমাকে পাঠাও দেখি। যদি ভালো লাগে তোমাকে চেষ্টা করতে দিতে পারি। সত্যি? কিন্তু হোসেন লিনা আমার সাথে কথা বলার সময় নেই। সময় না তার সময় হয়। ব্যাপারটা এইভাবেই থাকুক, আগে স্ক্রিপ্টটা আমাকে পাঠাও। ঠিক আছে। কারিম আরিফ। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমি গ্র্যান্ড আহমেদে টেবিল বুক করেছি, দরকার নেই। স্যার, আপনি দেখুন, গ্র্যান্ড আহমেদে সিট পাওয়া সহজ নয় নিশ্চয়ই। লিউ বেশ কষ্ট করেছেন। আউসেন লিনা ছিল। বাড়ির ফ্রিজে সবসময় রাখা থাকতো গ্র্যান্ড আহমেদের শেফের কোল্ড ড্রিঙ্ক আর আইসক্রিম। ও এগুলো খেতে খুব পছন্দ করত। আমাদেরও খেতে বলতো, আসলেই বুঝতাম না এগুলো এত সুস্বাদু। গ্র্যান্ড আহমেদে যাওয়া ঠিক আছে। আজকে খুব গরম। কে বলেছে এত পড়তে? আমি তো বস। তোমার জন্য গরুর মতো খাঁটি, প্রাণপণে খাটা বস। আর বলতে গেলে তুমি দেখো কোন বস কাজে আরামদায়ক পোশাক পরে। বস যাই পরেন সবই এত সুন্দর লাগে। আজ যে অর্ডার দিয়েছি সবই তোমার পছন্দের খাবার। ধন্যবাদ বস। মিস হোসেন, আপনার কি আদেশ? খাবার পরিবেশন করুন। ঠিক আছে, এখনই খাবার নিয়ে আসছি। বস আমি একটু টয়লেটে যাই। পরিকল্পনাটা আমাকে দেখাও। হ্যালো লিনা আপা, প্লিজ, আমি জানি তুমি ব্যস্ত, কিন্তু আমার ভাইয়ের জন্য আমাকে একবার সাহায্য করো। আমি সত্যিই বদলাতে চাই। হোসেন লিনা সত্যি? সত্যি নাকি? এতেও দেখা হয়ে যায়। বস কারিম আরিফ, অনেকদিন পর কি এখানে খেতে এসেছেন? লোকটা সারাক্ষণ মুখ গোমরা করে থাকে, ক্লান্ত লাগে না? বস আসলে কিভাবে 4 বছর সহ্য করলেন? ওই বদ ভাইটা আবার গাল লিখতে বলেছে। তোমার ভাই? হ্যাঁ আমার ভাই বস এন্টারটেনমেন্টে কাজ করে, তবে বড় বস ব্যস্ত থাকেন। নিজের বিনোদন কোম্পানির শিল্পীদের খবর না রাখাটাই স্বাভাবিক। হ্যালো হ্যালো, কেউ শুনছেন? জনাব আহমেদ বান্ধবী নিয়ে খাচ্ছেন, বরং একসঙ্গে। যেহেতু বস কারিম আরিফ দিচ্ছেন, অবশ্যই খাবো। আপনার আমন্ত্রণে আমাদের পক্ষে অস্বীকার করা উচিত হবে না। ওদিকে এসি খুব বেশি, আমার পাশে বসুন। বড় বস নিজেই দাওয়াত দিলেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকের সঙ্গিনী। ধন্যবাদ বস। ডিভোর্সের পর এত দূরে বসে তারা কি সত্যি একসঙ্গে? সহ্য হচ্ছে না। এখনই এসো। এই জায়গাটা ভালো। তেলে দেওয়া ক্যারামেল চিকেন এখানে। বড় বস এমনকি জিয়াংয়ের বান্ধবী কি খেতে পছন্দ করে সেটাও জানেন। অসম্ভব রোমাঞ্চকর। আহমেদ এতে ঈর্ষা হচ্ছে না? নিজের বান্ধবী কিন্তু বসে গেছে বড় বসের পাশে। শিশু সুলভ পুরুষ। অসাধারণ সুন্দর।
খুবই স্টাইলিশ, হ্যাঁ? ওই সিনেমা তারকাদের চেয়ে আরও সুন্দর। একটি বানানা স্প্লিট দিন আর একটি হালিনা সানসেট, ঠিক আছে? তুমি এখন পিরিয়ডে আছো, খেতে পারবে না। তবে কারিম সাহেব, অন্য কারো পিরিয়ডের তারিখ মনে রাখার অভ্যাস। সরিয়ে নাও। মাফ করবেন কারিম সাহেব, আমি সরাতে পারবো না। এটি হোসেন মিসেস অর্ডার করেছেন। তোমার কি ভুল হচ্ছে? এটা আমরা পে করছি। স্যার, আপনারা পে করলেও হবে না, আমি শুধু হোসেন মিসেসের আদেশ মানি। ঠিক আছে, খাবো না। চলো যাই। আহমেদ দি। ও হোসেন মিসেস, ধীরে যান। কোথায় যাবে? আমাকে বাসায় পৌঁছে দাও। তুমি কি নতুন চাকরি পাইনি? অফিসে যেতে হবে না? বাসায় গিয়ে কাজ করব। হ্যালো। 0 একটি কঠিন কাজ আছে। কি কেস? ওরা 5 লাখ দিচ্ছে, তুমি নেবে? নেব। কেন নেব না? সাহায্য প্রার্থীকে। ওর তথ্য আমাকে পাঠাও, আরও শর্ত আছে। ঠিক আছে, কিন্তু ওরা নিজেদের তথ্য গোপন করেছে, নিজেদের তথ্য। তথ্য গোপন করছে। মনে হচ্ছে আমাকে খুঁজে পেতে চায় না। কেসটা আমাকে পাঠাও। 0 এটি একটি খুবই কঠিন কেস। অত্যন্ত প্রয়োজন তোমার নেটওয়ার্ক ট্র্যাকিং দক্ষতা। তুমি যদি সত্যিই সাহায্য করতে পারো তাহলে হাজার হাজার মানুষকে সাহায্য করবে। আমি এত মহান নই। ওদের বলো 3 দিনের মধ্যে ডেলিভারি দেব। ঠিক আছে। একজন পুরুষ যে গাড়ি দুর্ঘটনার পর পালিয়েছে। সে একজন নির্মাণ ডেভেলপার। পালানোর সময় টাকা নিয়ে পালিয়েছে, প্রকল্প অসমাপ্ত। জানোয়ার। আনলিন ঠিক বলেছে। সত্যি কোটি কোটি মানুষকে সাহায্য করতে পারে। এটা সত্যি। দূর পূর্ব ইউরোপে এসে 10 দিনের বেশি হয়েছে, এখানকার মানব পাচারকারীরা একটি রুমও ঠিক করে দেয়নি। এতদিন ধরে পালাচ্ছি, গায়ে দুর্গন্ধ হয়ে গেছে। থাক, একটা রুম খুঁজে গোসল করি। যাই হোক, এতদিন পালানোর পর নিশ্চিত কেউ আমাকে খুঁজে পাবে না। বাড়ি কেমন চলছে? আমি তোমাকে বলি, অবশ্যই ভিলা হতে হবে। গ্যারেজ, সুইমিং পুল, সুন্দরী মেয়ে একটাও কম না। নিশ্চিন্ত থাকুন, টাকা সমস্যা না। ঠিক আছে, আমি তোমার খবরের অপেক্ষায় থাকব। এতদিন দৌড়ানোর পর অনেক দিন ঘুমাইনি এত আরামদায়ক বিছানায়। হ্যালো, তুমি কি? কারিম রিওর ভাবি। কি হয়েছে? কি হয়েছে? কারিম রিও আমার ভাইকে মেরেছে। তুমি বলো। এই ব্যাপারটা কিভাবে মিটবে? তাতে কি এসে যায়? তুমি কি জানো আমি কে? আমাদের জিয়াং পরিবার যাকে ইচ্ছে তাই না, যে কেউ অত্যাচার করতে পারে না। তুমি ওই মহিলাকে ফোন করছো কেন? সে আমার ভাবি নয় মোটেই। ফোন বুকে স্পষ্টভাবে লেখা আছে
ভাবি হয়তো তোমার আরেক ভাবি আছে। হ্যালো। শূন্য, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। লোকটা ধরা পড়েছে, পরবর্তী সহযোগিতার অপেক্ষায় রইলাম। এই গুম আর হলো না। আমি তোমাকে বলছি, আমি মরেও তোমার সামনে জিয়াংদের সামনে ব্যথা বলবো না। মনে করো না আমি জানি না তোমার জিয়াং পরিবার কিভাবে শুরু করেছিল। আমাদের জিয়াং পরিবার আগের দিনে আমাদের পদ্ধতি সত্যিই কালো ছিল, কিন্তু তাতে কি আসে যায় সাদা করার পর? তবুও কি বড় কোম্পানি হয়ে যায়নি? এই বছরগুলোতে তোমাদের কারিম পরিবার সব জায়গায় আমাদের বিরোধিতা করছো, কিন্তু তাও কোনো লাভ হয়নি, তাই না? বস, তুমি গাড়ি খুব দ্রুত চালাচ্ছ। আসলে আমি কাছাকাছি ছিলাম। তুমি কারিম রিওর ভাবি। এটাই কারিম আরিফের ছোট বউ, বড় বাড়ির বউ এমন পোশাক পরে। জোকো সাহেব, আমি এই মেয়েটিকে আটকাতে পারিনি। বেকার, একটা মেয়েকেও আটকাতে পারো না। তুমি এখানে কেন এসেছো? আমার হাসি দেখতে এসেছো? আমি এসেছি, নিশ্চয়ই তোমাকে বাঁচাতে আসিনি। তাহলে কেন এসেছো? এই পোশাক এই ভাবের সাথে কেন অদ্ভুতভাবে মানিয়ে যাচ্ছে? আমি তোমাকে বলছি, মনে করো না আমার বড় ভাইকে বিয়ে করে তুমি নিজেকে খুব বড় মনে করছো। হে, কারিম বেগম। তাই নাকি? কে তোমাকে বলেছে আমি কারিম বেগম? কে বলেছে তোমাকে আমি কারিম আরিফের স্ত্রী? তুমি তো নও। আমি বলেছি। কারিম পরিবার এত ধনী, কারিম আরিফের স্ত্রী এভাবে পোশাক পরে কিভাবে? যে আমাকে ফোন করেছিল। তুমি, তাই না? আমি ফোন করেছিলাম কারিম রিওর বড় ভাবি। তুমি কি? তুমি স্বীকার করো। এই মেয়ের কসরত। আমার ঘুম ভাঙানোর সাহস? তোমাকে দায়ী হতে হবে উচিত ফল। এবং তুমি এই সবের মূল কারণ। আমি তোমাকে বলছি, আমি আমার ভাইকে বলবো যাতে সে তোমাকে তালাক দেয়। এবং তোমার সেই অনুপস্থিত লোকটি ওকে আমার পক্ষ থেকে বলো। যা খুশি করুক, আমার ঘুমে বিঘ্ন দিও না। আমি একজন গর্বিত আন্ডারওয়ার্ল্ড পরিবারের উত্তরাধিকারী, শেষ পর্যন্ত একজন মহিলার দ্বারা এভাবে মার খেয়েছি। তোমার আসল পরিচয় কি? আমার কাছে হেরে যাওয়া লজ্জার কিছু না। এখনো যাচ্ছ না? তাড়াতাড়ি চলে যাও, আহমেদ জোকো বুঝতে পারার আগেই দেরি হয়ে যাবে। তুমি কি আমাকে খুলে দিবে? কারিম রিওর এত ক্ষমতা, অন্যের সাথে লড়াই করা একটা ছোট্ট দড়িও খুলতে পারো না? ভাই, আবার ওর সাথে দেখা হলো। দাদা দাদা। হাই বজি, অনেকদিন পর দেখা। আবার এই জেদি লোকটা। লড়তে পারলে চিল্লাচিল্লি করো না। তুমি এখানে কিভাবে? তুমি কি কারিম রিওকে এনেছো? কেন হতে পারি না? কি করে সম্ভব? সে তো আহমেদ জোকো। দাদা, তুমি জানো না সে কতটা ভয়ঙ্কর ছিল? এক লাথি দিয়ে দরজা খুলে ফেললো, হাতে একটা চাবুক নিয়ে, তারপর ছুছুছু করে আহমেদ জোকো মাটিতে লুটিয়ে পড়ল। তোর কি বুদ্ধি নষ্ট হয়ে গেছে? বেশি বুদ্ধিমান না। দাদা, সে আমাকেও মারতে চেয়েছিল। তুমি এই মেয়েটিকে তালাক দিয়ে দাও। ওর কি এমন ভালো আছে? কারিম আরিফ, আমরা ইতিমধ্যে তালাক দিয়েছি। তোমার ভাইকে বলো আমাকে ফোন বুক থেকে মুছে ফেলতে, ঠিক আছে? কি? তুমি তালাক দিয়েছো দাদা? আর কি কি লুকিয়েছো? আহমেদ দি, হ্যাঁ, চলো আমরা যাই। আসছি।
এত তাড়াতাড়ি আমাকে তালাক দেওয়া কারণ ওর সাথে সম্পর্ক? এটা আমার ব্যাপার কিভাবে হলো? আমি তাকে চিনি, তোমার থেকেও আগে। বস, আমার আর কাজ আছে। ভাই তাড়াতাড়ি খুলে দাও না। বাসায় গিয়ে তোমার সাথে দেখা হবে। না, তুমি আমাকে ফেলে যেতে পারো না ভাই। হ্যালো। লিনা, তোমার দাদি ইদানিং তোমাকে খুব মিস করে, তুই একবার এসে দেখে যা। পরে দেখা যাবে। তোমার দাদি ছোটবেলা থেকে তোমাকে সবচেয়ে বেশি আদর করত, তুই কি সত্যিই আসতে চাস না? আমার দাদি আমাকে আদর করে, তুমি তো আদর করো না। দাদির অসুখের কথা বলার দরকার নেই আমাকে ব্ল্যাকমেল করার জন্য। লিনা, আমি জানি তুই সব সময় আমাকে ঘৃণা করিস, কিন্তু তোমার দাদি এবার সত্যিই অসুস্থ। সে কি অসুস্থ? তুইও কি আসবি না দেখতে? ফাতিমা দেবী আবার কি বাজে বাহানা করছে? আমার দাদিকে ব্যবহার করে আমাকে ব্ল্যাকমেইল করে, সত্যি কাজ করে যায়, তাই না? এই পৃথিবীতে সব সময় মিথ্যা বলে নিজের মা অসুস্থ বলে এমন ছেলে শুধু তুই আছিস, তাই না? ফাতিমা দেবী তোর মা, তুই এভাবে বলতে পারিস না। দুষ্ট সৎ মাও কি মা? আগুস, তুই ভুলে যাস না, আমার মা আমার 8 বছর বয়সেই মারা গিয়েছিল, তোদের জন্যই মারা গিয়েছিল। লিনা, এবার আমি সত্যিই মিথ্যা বলিনি। তোমার দাদি সত্যিই অসুস্থ, বয়স হয়েছে, স্বাস্থ্য ভালো না। বস, সত্যি ফিরে যাচ্ছি। চল ফিরে যাই। চল। হোসেন, লিনা ফিরলে কি বলবো তুমি জানো তো? আমি তোমাকে জিজ্ঞেস করছি, শুনতে পাচ্ছ না? শুনেছি মা, আমরা সবাই এক পরিবার। এবার হোসেন আগুস সত্যিই বিপদে পড়েছে, শুধু তুমি তাকে সাহায্য করতে পারো। তুমি যা বলছো আমি জানি। বৌদি ছোট মেয়ে ফিরেছে। লিনা ফিরেছে। থাম্মা, এইটা আমি এখন আসার পথে আপনার জন্য কিনেছি। লিনা, বের হলে এমন কাপড় পরে, কম করে হলে একটু গুছিয়ে হওয়া উচিত না? যদি তোমার বাবার ব্যবসায়িক মালিকরা দেখে ফেলে, ভেবে বসবে রুয়ান পরিবারের মেয়ে কত নোংরা। খালা, তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে, আমি বেশি বলেছি। জানো যে বেশি বলেছ, তবুও মুখ বন্ধ করো না। থাম্মা, আপনি কেমন আছেন? বাবা বললেন আপনি অসুস্থ। কয়েকদিন আগে একটু ঠান্ডা লেগেছিল, বড় কিছু না। থাম্মা, ভালো, শুধু ফুসফুসে একটু সমস্যা। তোমার বাবা ডাক্তার দেখিয়েছেন, স্যালাইন দিয়েছেন। ঠাম্মা, কোনো প্রয়োজনে আমাকে জানাবেন, ভুলবেন না। আপনার নাতনি কি করে জানেন? আমার চিকিৎসা বাইরের ডাক্তারদের চেয়ে অনেক ভালো জানেন। এই বুড়োটা মরল না। আমাকে কথা দিয়েছিল হোসেন লিনাকে বলবে, এখন আবার একটা কথাও বলে না। আরে হোসেন, লিনা ফিরে এসেছো? আমার সময় বেশি নেই, তুমি সোজা বলো আমাকে কেন ডেকে এনেছো? হোসেন, লিনা তা কি হতে পারে না? তোমার দাদি তোমাকে মিস করে, বাবা তোমাকে মিস করে, কেন যে আমাদের বাবা মেয়ের সম্পর্ক এতটা দূরত্ব বানিয়েছো? আমার মা সবেমাত্র মারা যাওয়ার সময় তুমি এই ফাতিমা দেবীকে বাড়িতে নিয়ে এসেছো, তার মেয়েকে আমাকে জ্বালাতন করার সময়। তুমি কেন আমার সাথে স্নেহের কথা বলো না? এভাবে বলা ঠিক না টিংটিং, এখনো ছোট, তুমি ওকে একটু ছেড়ে দাও। কি হয়েছে? আমার সাথে বাজে কথা বলো না, কিছু থাকলে সোজা বলো। বলবে না? তাহলে আমি চলে যাই। আরে তুমি যেও না। হোসেন, লিনা তুমিও জানো আমরা যে সংস্কার কাজ করি। মূল কথা বলো। কয়েকদিন আগে কাজের জায়গায় একটা সমস্যা হয়েছিল, একজন শ্রমিক আহত হয়েছে, ওরা জানতে পেরেছে চুক্তি বাতিল করতে চায়। শুনেছি দাদা গুরুতর অসুস্থ, ওর অস্ত্রোপচার করতে কেউ রাজি হচ্ছে না। তুমি যদি পারো। সেই শ্রমিক এখন শারীরিক অবস্থা কেমন? সামান্য চোট নাকি গুরুতর চোট? থাক, বলো না।
আইসিইউতে এখনো ভর্তি। প্রতিদিনই খুব টাকা খরচ হচ্ছে। আমি ওকে 1 লাখ টাকা দিয়েছি। নিজের কর্মী তুমি যত্ন নাও না, শুধু নিজের ব্যবসা নিয়ে চিন্তিত। তুমি সত্যিই একটুও বদলাওনি। আমার পক্ষ থেকে দেখো আমার দাদিকে, আমি তোমাকে সাহায্য করব। চিন্তা করো না, এটা আমার মা, আমি করব না, ওকে কষ্ট দেব না। চিন্তা করো না হোসেন লিনা, বাইরে নিজের যত্ন নিও। হু আমার জন্য পরিবারের সাথে দেখা করো, বলে দাও আজ রাতে অস্ত্রোপচার। আরেকটা কথা, ইতালির ফ্লাইটটি আগামীকাল পর্যন্ত পিছিয়ে দাও। হ্যাঁ, ক্যাপ্টেন আরিফ, এটি যাত্রী তালিকা। কোন সমস্যা আছে ক্যাপ্টেন আরিফ? লক্ষ্য করুন হোসেন লিনার আশেপাশে যাত্রীদের এবং তার কার্যকলাপ। হোসেন লিনা, আসলে কি বিশেষ আছে? ক্যাপ্টেন আরিফ তাকে নিয়ে এত চিন্তিত কেন? সেই তো, দেখতে ভালো, কিন্তু আমার সাথে তুলনা করলে পিছিয়ে পড়ে। তোমাকে দেখতে মন্দ না, শুধু চোখে একটু সমস্যা আছে, একটুও আত্মজ্ঞান নেই। তোমার কি সমস্যা? ক্যাপ্টেন আরিফ, আপনি আমাকে যা লক্ষ্য করতে বলেছিলেন সেই হোসেন লিনা মহিলাকে। তিনি এখন পাশের আসনের একজন পুরুষের সাথে আনন্দে কথা বলছেন। মনে হচ্ছে খুব মিষ্টি লাগছে। হোসেন লিনা, তুমি সত্যি যেখানেই যাও সব জায়গায় তোমার পিছনে পুরুষ লাগে। আহ, সেই ভদ্রলোক দেখতেও খুব সুন্দর। তারা দুজন একসাথে সত্যিই যোগ্য জুটি। সত্যি? আর কি করলো তারা? সেই ভদ্রলোকের হেডফোন দুর্ঘটনাক্রমে পড়ে গেছে হোসেন লিনার আসনের নিচে। সে তাকে তুলে দিতে যাচ্ছিল, সেই ভদ্রলোক সাথে সাথেই চলে এলেন হোসেন লিনার পায়ের কাছে। তারা দুজন চোখাচোখি হয়ে গেল। এই লোকটা আমার ছাত্রাবস্থা যেমন ছিল, মেয়েদের পিছনে পড়া স্টাইল। আমি একটু বাইরে যাচ্ছি। প্রিয় যাত্রীবৃন্দ, বায়ুপ্রবাহের কারণে বিমানটি দুলছে। দয়া করে আতঙ্কিত হবেন না, সিট বেল্ট বাঁধুন। ধন্যবাদ। হেডফোন পড়ে গেছে তাই তো? পরের বার কি পড়াতে চান? তুমি কি বোঝাতে চাচ্ছ? আক্ষরিক অর্থ, এই ভদ্রলোক, আপনি কে? এই ফ্লাইটের ক্যাপ্টেন। আমি বলতে চাচ্ছি, আপনি কি পরিচয়ে আমাকে বাধা দিচ্ছেন আমার পরিচিত হওয়ার চেষ্টায়? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি পরিচিত হওয়ার চেষ্টা করছিলেন? এতে লুকোনোর কি আছে? পছন্দ হলে প্রপোজ করো, পছন্দ না হলে দূরে থাকো। এত কিছু ঘুরিয়ে বলার কি দরকার? তুমি কি এটাও বুঝো না? তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো স্ট্রবেরি জুস খাবে কিনা। ঠিক আছে ক্যাপ্টেন। আমি এত বললাম, ক্যাপ্টেন কারিম কেন এখনো তাড়া করে ওই মহিলাকে ছাড়ছে না? ক্যাপ্টেন, আমিও খেতে চাই। বাইরে গিয়ে সোজা যান বাম পাশে টয়লেট। যতটুকু খেতে চান নিজে নিয়ে নিন। কি হয়েছে? কিছু না, আমি এখনই যাচ্ছি।
এই মহিলা জানি না ব্যবহার করেছে কি জাদুটোনা, যে ক্যাপ্টেনকে এত মনে পড়ে। না, আমাকে একটা উপায় বের করতে হবে ওর মোকাবিলা করার। ম্যাডাম, আপনি কি এক গ্লাস তাজা স্ট্রবেরি জুস চান? মনে হচ্ছে ক্যাপ্টেন কারিম আবার বিরক্ত হয়েছে। না, আমার পছন্দ না, স্ট্রবেরি জুস খেতে সত্যিই নিতে চায় না। তাহলে ভালোই, আমার আর ঝামেলা করতে হবে না। ক্যাপ্টেন কারিম, মিস হোসেন বলেছেন তিনি স্ট্রবেরি জুস পছন্দ করেন না। তবে কি ক্যাপ্টেন কারিম ওরও হেরে যাওয়ার সময় আছে? পছন্দ করে না। তাহলে কেন তিনি আগে বাসায় সব সময় বানাতেন? আমার সামনে কি এমন কি পছন্দ মিথ্যা ছিল? মহিলারা, ভদ্রলোক, দয়া করে মনোযোগ দিন। আমাদের বিমান একটি সময়ের জন্য অস্থির বায়ুপ্রবাহ অঞ্চল একটানা ঝাঁকুনি হচ্ছে। আপনারা দয়া করে বসে থাকুন, সিট বেল্ট বাঁধুন। ঠিক কি অবস্থা? এটা প্রথম ঝাঁকুনি নয়, আমাদের জানার অধিকার আছে। এখনই বলেছিল না, এখনই শেষ হয়ে যাবে। কিভাবে আরো তীব্র হচ্ছে? নিশ্চয়ই কিছু হয়নি। কিছু হবে না। কিভাবে কিছু হবে না? এটা তো আকাশে। আহা, এই ক্যাপ্টেনকে দেখতে বেশ সুন্দর। কে জানে পেশাগত দক্ষতাটা কেমন। তিনি নানসিং এয়ারলাইন্সের বর্তমান সভাপতি। দক্ষিণ এয়ারলাইন্সের সেরা ক্যাপ্টেন, তার কিছু হবে না, একটি এয়ারলাইন্সের সভাপতি। নিজে বিমান চালাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? সবাই চুপ করুন, নীরব থাকুন। যদি একজন বয়স্ক অভিজ্ঞ পাইলট থাকতো এমনটা হতো না। কারিম আরিফ, আরিফ, যদি না পারেন, আপনারা পারেন, তবে আপনারা যান। ক্যাপ্টেন আরিফ, যাত্রীদের মেজাজ খুব নেতিবাচক। পরিস্থিতি কিছুটা বিপজ্জনক মনে হচ্ছে। এটা সম্ভবত সাধারণ বায়ুপ্রবাহ নয়। ওহ, কি দারুণ! কেউ পড়ে গেছে। কোথায় যাচ্ছ? এটা খুব বিপজ্জনক। সে কিভাবে এত এত তীব্র ঝাঁকুনির মধ্যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে? আমি জিয়াংচেং, প্রথম হাসপাতালের ডাক্তার হোসেন লিনা। তুমি এখন খুব দুর্বল, শ্বাস ধীর করতে হবে। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কি আমরা কি সত্যি দুর্ঘটনায় পড়ব? সবাই সিট বেল্ট বাঁধুন, অক্সিজেন মাস্ক পরুন। সবাই শান্ত থাকুন। ছাড়ুন। আপনার আমার প্রতি যাই আপত্তি থাকুক, সহযোগিতা করুন। তার অবস্থা কেমন? সে সাময়িকভাবে অজ্ঞান শকে যায়নি। এছাড়াও মানসিক চাপ বেশি হওয়ায় হঠাৎ দুর্বল হয়ে পড়েছে। বড় কোনো সমস্যা না থাকলে কিছুক্ষণ বিশ্রাম নিলে জ্ঞান ফিরবে। তার দিকে নজর রাখুন। এসো, ওকে তুলে ধরুন। বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই, আমি চাই না। কখন নামবো? সবাইকে সালাম। আমি এই ফ্লাইটের ক্যাপ্টেনের স্ত্রী হোসেন লিনা। সবাইকে সালাম। আমি ফ্লাইটের ক্যাপ্টেনের স্ত্রী হোসেন লিনা। আমার স্বামী কারিম আরিফ। তিনি পেশাদার প্রশিক্ষণ পেয়েছেন, তার সাথে বিবাহিত 4 বছরে। আমি স্পষ্ট দেখেছি কিভাবে তিনি একজন ছোট ইন্টার্ন পাইলট থেকে আজকের প্রথম ক্যাপ্টেন হয়েছেন। আমি নিশ্চিত জানি তার দক্ষতা কতটা শক্তিশালী। তাই সবাইকে অনুরোধ করছি তাকে বিশ্বাস করুন। তার স্ত্রী এই বিমানেই আছেন। যত বিপজ্জনকই হোক না কেন,
সে তার স্ত্রীর প্রতি দায়বদ্ধ থাকবে এবং এই বিমানে থাকা সব যাত্রীর প্রতিও দায়বদ্ধ। আমি বিশ্বাস করি তিনি অবশ্যই সবাইকে নিয়ে নিরাপদে অবতরণ করাবেন। সামনে বজ্রপাত আছে, উড়ন্ত আবহাওয়ার জন্য সবচেয়ে বিপজ্জনক একটি পরিস্থিতি। বজ্রপাতের এলাকা এত বড়। কি করবেন ক্যাপ্টেন? এখন আমাদের কি করা উচিত? ঘুরে যেতে হবে। কিন্তু ঘুরলে বাতাসের গতি মারাত্মক, কল্পনাও করা যাবে না। অনুমতি নিতে হবে বিস্তৃত পরিধি ঘুরে যাওয়ার। টাওয়ার টাওয়ার ঘুরে যাওয়ার অনুমতি চাই। MU 8866 বাতাসে ঘুরে যাওয়া পর্যাপ্ত নেই জায়গা এবং অবস্থান। উচ্চতা বাড়ানোর অনুমতি চাই। উচ্চতা বাড়াতে পারেন, উচ্চতা নির্বাচন করুন। 2000 ফুট চাই। 2000 ফুট উচ্চতা বাড়াতে পারেন। কারিম আরিফ, আমি জানি তুমি পারবে। এখানেই কি মরতে হবে? ক্যাপ্টেন, সত্যিই আমি ভয় পেয়ে গিয়েছি। ক্যাপ্টেন কারিম, পরিস্থিতি কেমন? বিমান স্বাভাবিকভাবে চলছে। শেখ চিকা কোথায়? বাইরের অবস্থা কেমন? শেখ চিকা এইমাত্র জোরে দরজায় পড়ে গেলেন, মনে হচ্ছে আঘাত পেয়েছেন। আঘাত পেয়েছেন? এত ঝাঁকুনি ছিল যে যাত্রীরা নিশ্চয়ই খুব ভয় পেয়েছেন। সত্যি ভয় পেয়েছিলাম, আমিও প্রায় মরতে বসেছিলাম। কিন্তু সৌভাগ্যক্রমে কারিম সাহেবের স্ত্রী ছিলেন, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। ক্যাপ্টেন কারিম, তুমি খুব কম করেছ। তোমার স্ত্রী এত দক্ষ, অথচ তুমি সবাইকে জানাওনি। ফিরে গিয়েই এই সুখবর প্রচার করব। মহিলাগণ, ভদ্রমহোদয়গণ, বিমান স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ঝাঁকুনি শেষ হয়েছে। দয়া পরীক্ষা করার পর আবার স্বাভাবিক চলাচল শুরু হবে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমি ভেবেছিলাম এইখানেই মরব। খুব ভালো। ও মা, এই কারিম সাহেবের স্ত্রী কত শান্ত ও স্থির ছিলেন। হ্যাঁ, ক্যাপ্টেন কারিমও খুব দক্ষ। সে যে ক্যাপ্টেনের স্ত্রী। সে কি আমাকে মজার পাত্র মনে করল? সবাইকে সালাম, আমি এই ফ্লাইটের ক্যাপ্টেন কারিম আরিফ। ও ক্যাপ্টেন কারিম, এইমাত্র আমাদের বিমান প্রবল বজ্রঝড়ের কবলে পড়েছে এবং তীব্র ঝাঁকুনি শুরু হয়েছে। আমি নানক সিং এয়ারলাইন্সের পক্ষ থেকে এবং সমস্ত ক্রু সদস্যের পক্ষ থেকে সবার কাছে আমাদের আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদের বোঝাপড়া এবং আস্থার জন্য। সবশেষে ধন্যবাদ আমার স্ত্রীকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সবার মনোবল ধরে রাখার জন্য এবং ধন্যবাদ সমস্ত ক্রু সদস্যের অবদানের জন্য। এখন বিমান নিরাপদে ইতালি পৌঁছেছে। আমি আশা করি আপনাদের যাত্রা শুভ হোক। ধন্যবাদ ক্যাপ্টেন কারিম, ধন্যবাদ ক্যাপ্টেন কারিম। ধন্যবাদ ক্যাপ্টেন কারিম। এই ক্যাপ্টেন কারিম একেবারে নিখুঁত, শুধু দেখতে সুন্দরী নন, কণ্ঠস্বরও চমৎকার। আর দক্ষতাও অসাধারণ। এখন থেকে ওকে দেখলে আমার নিশ্চিন্ত লাগে। আবার ওদের এয়ারলাইন্সে উঠব। মিসেস কারিম শুধু সুন্দরী নন, বিপদের সময়ও অটুট। এইমাত্র করা কাজটা সত্যি একজন সাহসী নারীর উদাহরণ। এদিকে আসুন। বিদায়। আপনি তো আমাকে বাঁচিয়েছেন। আপনি সাময়িক অজ্ঞান হয়েছিলেন আর অভ্যন্তরীণ আঘাতের জন্য হাসপাতালে গিয়ে একটি পূর্ণ পরীক্ষা করানো দরকার। ধন্যবাদ। ক্যাপ্টেন কারিম যেন খুব চিন্তিত আপনার জন্য। উনি সম্ভবত আপনাকে পছন্দ করেন। সত্যি? কারিম আরিফ,
শ্রীমতী কারিম, তুমি কোথায় যাচ্ছ? ধন্যবাদ আজকে আমাকে সাহায্য করেছো কথা বলে। আমি শুধু নিজেকে শ্রীমতী কারিম বলে পরিচয় দিয়েছি, কারণ যাত্রীদের মনস্থির রাখতে চেয়েছিলাম, নিজেকে রক্ষা করার জন্য। তোমাদের কেবিন ক্রু সদস্য আহত হয়েছে। যাই হোক না কেন, তুমি একবার ব্যবহার করেছো আমার স্ত্রীর পদবি, তাই আজ তুমি আমার লোক। কারিম আরিফ, তুমি কি এত বাচ্চা হওয়া বন্ধ করো? আমি কিছুই শুনবো না। আমি চাই তুমি আমাকে একদিন সঙ্গ দাও। আজ সম্ভব নয়, আমার কাজ আছে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে একবার দে না। ঠিক আছে, আমি তোমাকে একবার দেনা। আমি এখন চলে যাই। পছন্দ হলে কাছে যাও, পছন্দ না হলে দূরে থাকো। এত বেশি ঘুরিয়ে বলা, তুমি কি এটাও বুঝতে পারো না? আমার জন্য বাতিল করো সমস্ত সফর। আমি এখানে কিছুদিন থাকব। জি। প্রধান, এখন কি অবস্থা? প্রধান, কেউ আমাদের এলাকা দখল করতে চায়। দুদিন আগে ইচ্ছা করে আগুন দিয়েছে, আমাদের গুদাম পুড়িয়ে দিয়েছে। কেউ আমাদের এলাকা দখল করতে চায়, আমাদের এলাকা কিছুদিন আগে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে আমাদের গুদাম পুড়িয়ে দিয়েছে। সাহস হলো তাদের আমার মাথায়তে আগুন দেওয়ার? ওই দলটি খুবই উদ্ধত। শেষ পর্যন্ত গিয়ে থেকেছে ইন্টারপোলের হার সেখানে। আলোচনার পর মল্লযুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মল্লযুদ্ধ? এটা আবার কি খেলা? প্রধান, এই ব্যাপারটি হালকাভাবে নেওয়া যাবে না। এটা নির্ভর করছে আমাদের আনমেনের অস্তিত্ব মৃত্যুর উপর। যদি একবার হেরে যায়, তাহলে আমরা কিভাবে মৃত পুরনো প্রধানের কাছে জবাব দেব? আর কি খবর আছে? গত 2 বছরে উঠে আসা নতুন বক্সিং চ্যাম্পিয়নটি তাদের লোক। এই লোক টানা চ্যাম্পিয়ন 2 বছর ধরে কখনো হারেনি। নতুন বক্সিং চ্যাম্পিয়ন যে কখনো হারেনি এমন লোক শুধু একজন নয়। আমার মতে যদি না ইনশিয়াং আবার ময়দানে নামে, না হলে যত বড় চ্যাম্পিয়নই হোক, হেনরির মুখোমুখি হলে কোনো জয় সম্ভাবনা নেই। কিন্তু শোনা যায় সেই ইনশিয়াং কয়েক বছর আগেই মারা গেছে। যেহেতু আমরা লড়াইয়ে পারবো না, তবে তাদের সঙ্গে সংঘর্ষে যাই। হ্যাঁ, তাদের সঙ্গে সংঘর্ষে যাই। যদিও আমাদের আনমেন একটি ভূগর্ভস্থ সংগঠন, কিন্তু আমরা কখনো অবৈধ কাজ করিনি। আমরা সবসময় সঠিক পথে চলেছি। যেহেতু একটি সহজ উপায় আছে সমাধানের, তাহলে কেন নয়? সহজ? বড় বড় কথা বলো না। ভেবেছিলাম তুমি কিছু শক্ত লোক নিয়ে আসবে, কিন্তু তুমি একা এসেছ। একা একজন নারী হয়ে কিভাবে সম্ভব রক্ষা করা? চুপ করো। প্রধান, আমরা পুরনো প্রধানের সঙ্গে কাটিয়েছি তোমার চেয়ে বেশি বছর। যদিও জানি না দিদা কেন তোমাকে প্রধান বানালেন, তবে এখন পরিস্থিতিতে বড় কথা বলে জোরাজুরি করো না। তোমরা প্রশ্ন করছো পুরনো প্রধানের সিদ্ধান্ত? আমি ক্লান্ত। যাও। হাই পুরনো প্রধান, আমি তোমার কাছে দায়ী। আনমেন এবার বোধহয় রক্ষা করা যাবে না। স্যার, তুমিও এসেছো দেখতে চূড়ান্ত লড়াইটা দেখতে, তাই না? চূড়ান্ত লড়াই? তুমি জানো না? তাহলে এখানে এসেছো কেন? তারা ভিন্ন গ্রুপের, এলাকা ভাগ করে। ভাই, তোর ভাগ্য খুব ভালো, আসার সাথে সাথেই পেয়ে গেছো হেনরি কুসুমার লড়াই। এই ম্যাচটা একজন মহিলা আর হেনরি কুসুমা মুখোমুখি। খুব খারাপ। শুনেছি দেখতে খুব সুন্দর। কেন খারাপ? তুমি কি মনে করো ওই মহিলা তাকে হারাতে পারবে না? কি বলছো? সে তো হেনরি কুসুমা। কখনো হারেনি।
আমি মনে করি এই মহিলাই জিতবে, কারণ তুমি আমাকে অনেক চমক দিয়েছ। হোসেন লিনা। এবার আসুন আমাদের নতুন চ্যাম্পিয়ন হেনরি কুসুমা। হেনরি কুসুমা, হেনরি কুসুমা, হেনরি কুসুমা, হেনরি কুসুমা, হেনরি কুসুমা, হেনরি কুসুমা। এখন আসুন আমাদের সবার প্রতীক্ষিত বক্সিং রিংয়ের অবিসংবাদিত রাজা হোসেন লিনা। ওরে বাবা, আমি কি ঠিক দেখছি? সত্যি হোসেন লিনা? অ্যান্ডম্যান এবার অনেক টাকা খরচ করেছে নিশ্চয়ই। হোসেন লিনাকে আনতে পেরেছে। শুনেছি হোসেন লিনা মারা গিয়েছিলেন না? সে বেঁচে আছে। খুব ভালো আমার হোসেন লিনা। তুমি হোসেন লিনা। তুমি হোসেন লিনা। আমার আল্লাহ, আমি কি স্বপ্ন দেখছি না? যখন হোসেন লিনা নতুন করে বিখ্যাত হয়েছিলেন, হেনরি কুসুমা তখন সবে শুরু করেছিলেন। ওয়াও, আমার কান্না পাচ্ছে। এই জীবনে ভাবিনি আর হোসেন লিনাকে আবার দেখতে পাবো। মাস্টার যে কিংবদন্তি বক্সিং দেবতা হোসেন লিনা। হোসেন লিনা, হোসেন লিনা, হোসেন লিনা, হোসেন লিনা, হোসেন লিনা। আমি হেনরি কুসুমার জয় বাজি ধরেছিলাম, শেষ হায়। আমিও হেনরি কুসুমায় বাজি ধরেছিলাম। কেউ বাজি ধরেনি, আনমেনে বাজি ধরেছে, তাই না? আমি ধরেছি। তুমি খুবই আঁকড়ে থাকো, এখানেও চলে এসেছো। খারাপ ওর অনেক লাভ হলো। সাবধান। হোসেন লিনা জিতেছেন। হোসেন লিনা, হোসেন লিনা, হোসেন লিনা। জিতেছি, জিতেছি শালে, আন্দ্রে, আমরা জিতেছি। আমি কি দুর্দান্ত! তুমি এখনো এখানে কেন? ব্যথা লাগছে? ক্যাপ্টেন কাকে বলছো? এটা কি আমার জন্য চিন্তা? ক্যাপ্টেন কাকে বলছো? এইমাত্র মনে হচ্ছে আমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। হ্যাঁ, তোমার জন্য চিন্তা করছি। তাহলে ব্যথা লাগছে নাকি? ছোটবেলা থেকে এই প্রথম কেউ আমাকে জিজ্ঞেস করলো ব্যথা লাগছে কিনা। হ্যাঁ, একটু ব্যথা লাগছে। আমার সাথে হাসপাতালে চলো। আমি সেরা ডাক্তার। হাসপাতালে যাব কেন? তাই তুমি ইতালিতে এসেছো শুধু এজন্য? আমি সাধারণত এখানে না থাকতে পারি, কিন্তু এই গোপন দরজাটি আমার ধর্মপিতা রেখে গেছেন। আমাকে তা রক্ষা করতেই হবে। তুমি কবে ধর্মপিতা বানালে? তোমার বাবা কি তোমার সাথে খারাপ ব্যবহার করতেন? হ্যাঁ, আমার সাথে খারাপ ব্যবহার করতেন, খুবই খারাপ। কেন এখন আমাকে বলতে চাচ্ছ? হয়তো কারণ মারামারি ভালো লেগেছে। ম্যাচ জিতেছি, মেজাজ ভালো আছে। ঠিক আছে, আমার এখন যেতে হবে।
কোথায় যাবে? কাজ শেষ? দেশে ফিরবে, আমার সাথে চলো। ভাইয়া ভাইয়া আলি লুনা, কারিম আরিফ আমি শুনেছি তুমি ইতালিতে এসেছো। আমি বিশেষভাবে স্কুল থেকে দৌড়ে এসেছি তোমাকে দেখতে। সে কে? পথচারী। কারিম আরিফ, আমরা একসাথে খেতে যাই। আমি ক্লান্ত, তুমি নিজে খাও। কারিম আরিফ, তুমি তোমার বোনের সাথে ডেটে যাচ্ছ না? তুমি ঈর্ষা করছো? আজ রাতে আমার হোটেলে থাকো। আমার থাকার জায়গা আছে। মিসেস কারিম, তুমি আগে আমাকে একদিন পাওনা ছিলে। ঠিক আছে, থাকবো থাকবো। ক্ষমা করবেন ম্যাডাম, আর খালি ঘর নেই। মাফ করবেন ম্যাডাম, আর কোনো খালি ঘর নেই। এই হোটেলটি পরিষেবা খুব ভালো, তাই সাধারণত আগে থেকে বুক করতে হয়, এখন বুক করলে পাওয়া যায় না। সত্যি? হ্যাঁ। প্রথমবার দেখছি ক্যাপ্টেন কারিম এমন হাসি দেখাচ্ছেন। আমার এই ঘরটা বড় এবং বেডরুমও আছে। তুমি নিশ্চিন্ত থাকো, আমি কিছু করব না। ঠিক আছে। যাক, আমরা তো আগেও একসাথে থেকেছি। এই ঘরের সাজসজ্জা আহমেদ পাইন বিলার মতোই। আমি আগে গোসল করে নিই। মনে হচ্ছে সত্যি আবার তার সাথে ফিরে এসেছি, যে বাড়িতে 4 বছর থেকেছি। তোমার ফোন বাজছে, খুব বিরক্তিকর। তোমার ফোন বাজছে, খুব শোরগোল হচ্ছে। তুমি ধরো না। ধরো। হ্যালো। এটা তো কারিম আরিফের ফোন না? সে এইমাত্র গোসল করছিল। তোমার কি দরকার? আমাকে সরাসরি বলো, আমি জানিয়ে দেব। তুমি কে? কেন কারিম আরিফের সাথে আছো? তুমি এই ফোন করেছো শুধু কি এটাই জিজ্ঞেস করতে? মনে হচ্ছে কোনো ব্যাপার নেই বুঝি, তবে রাখছি। তোমার আলি লুনা, আমি তোমার ফোন ধরায় খুবই রাগ করেছে। আমি করতে চেয়েছিলাম 2টি মাংসের নুডলস, এখন শুধু একটি করতে চাই। হাই কৃপন। হ্যালো। কারিম
আরিফ ওই মেয়েটিকে, সে খুব রাগী। তোমাকে জানতে হবে না সে কে। কি চাও? কারিম, আরিফ, আমি খুব শীঘ্রই দেশে ফিরছি। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে সাহায্য করবে হোসেন লিনা মাস্টারের যোগাযোগের তথ্য। আমি অংশগ্রহণ করতে যাচ্ছি পিয়ানো প্রতিযোগিতায়। যদি এবার আমি ভালো র্যাঙ্কিং না পাই, আমার দাদা নিশ্চয়ই আমাকে ছেড়ে দেবেন। ঠিক আছে, জানলাম। পরে কথা বলবো, আমি রাখছি তাহলে। সত্যি আমার কিছু নেই। আমি শুধু তোমার প্রাক্তন স্ত্রী। তোমার মিস চেংকে বলে দাও সে করুক। আমার ওর সাথে কিছুই নেই। ও শুধু আমার ছোটবেলার বন্ধু। একবার আমার জীবন বাঁচিয়েছিল। ও, জীবন রক্ষাকারী। তাই সে আমার কাছে সাহায্য চেয়েছে। ছোটবেলার অনুগ্রহের কথা ভেবে আমি অস্বীকার করতে পারিনি। সাহায্য? কি সাহায্য? তোমাকে বিয়ে করতে বলেছে? এমন সাহায্য? কি করে সম্ভব? ও শুধু বলেছে ওকে একজন পিয়ানো মাস্টার খুঁজে দিতে। মাস্টার সু, আস্তে খাও। তাহলে সে তোমাকে মাস্টার সু খুঁজতে বলেছে কি জন্য? কিন্তু অল্প বয়সেই সে শীর্ষে পৌঁছে গেছে। সহজেই জিতেছে সবচেয়ে উঁচু বিশ্ব পিয়ানো প্রতিযোগিতায় প্রথম। আর চেং পরিবার পিয়ানোতে পারদর্শী। চেং পরিবারের বৃদ্ধ জানতে পেরে মাস্টার সু এত কম বয়সে এমন দক্ষতা অর্জন করেছে, তার নাতনি সাধারণ প্রতিভার রাগে তাকে হাসপাতালে ভর্তি করিয়েছে। ও, তাহলে তুমি ওকে বলতে পারো মাস্টার সু ওকে শেখাবেন না। কেন? তুমি মাস্টার সুকে চেনো? চিনি না। এই সত্যি শেষ করে দিচ্ছ? আমার জন্য কিছু রেখে দাও, আমি এখনো খাইনি। ক্ষুধায় মরো। হাই, মি কারিম, আবার দেখা হলো। ঠিক আছে ক্যাপ্টেন বো, এখানেই থামান, পরে দেখা হবে। কোথায় দেখা হবে? সে বলছে ফোনে যোগাযোগ করবে। হ্যাঁ, তুমি কি কারিম আরিফকে ফোন করবে? তাদেরই যোগাযোগ করতে হবে পিয়ানো মাস্টার হোসেন লিনা। বস, গতবার আপনি যা খুঁজতে বলেছিলেন মাস্টার সুর যোগাযোগের নম্বর আমি পেয়েছি, আপনার ফোনে পাঠিয়ে দিয়েছি। হ্যালো, আপনি কি মাস্টার সু? নমস্কার বোস, সত্যি অনেক দিন পর দেখা। কাজী বুদি, তুমি কি নিশ্চিত নম্বরটা ঠিক আছে? ভুল হবে না বস, আমার কাজে আপনি বিশ্বাস করতে পারেন। সেই মিস চেং, তার এখনো কি কোনো শর্ত আছে? আমি তাকে জানাবো, তাকে নিজেই আপনার সাথে যোগাযোগ করতে বলবো। সত্যি অধৈর্য। হ্যালো, আপনি কি মাস্টার সু? ভালোই হয়েছে, আমি আপনার ভক্ত। মিস চেং আমার ভক্ত? আপনি কি গতকাল ফোনে যে মহিলা ছিলেন সেই মহিলা? অসম্ভব, আপনি কিভাবে মাস্টার সু হতে পারেন? অসম্ভব, তুমি কিভাবে হোসেন লিনা হতে পারো? কেন অসম্ভব? মনে হচ্ছে তোমার কারিম আরিফ তোমাকে বোকা বানিয়েছে। যাও, তার কাছে হিসাব চাও। বস, তোমার এই কৌশলটা খুবই বাজে। ডাক্তার হোসেন, আসুন বসুন। স্যার, আপনি আমাকে ডেকেছেন? ডাক্তার হোসেন, আমার একটা অনুরোধ আছে। বলুন। আবার কে অস্ত্রোপচার করতে চায় আপনার কাছে এসেছে?
সত্যি কিছুই লুকানো যায় না আপনার চোখ থেকে ডাক্তার হোসেন। সে আমাকে অনুরোধ করেনি, আমি নিজেই আপনাকে অনুরোধ করছি। আমার একজন ২০ বছরের বেশি পুরনো বন্ধু আছে। সে অসুস্থ, বাইপাস সার্জারি প্রয়োজন। তার এই রোগ শুধু তার ছেলে নাতিদের রাগে হয়েছে। এই বুড়ো রাগ এত বেশি কেন? হায়, রিপোর্টটা দিন দেখি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস। এই হৃদয় 4টি বাইপাস লাগবে। প্রফেশনাল এই রোগী ডাক্তার লিও করতে পারেন, আমি ছাড়াও চলে। অন্য কেউ করলে আমার ভরসা হয় না। হোসেন, আপনি এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিশেষজ্ঞ। আমি আপনার নিয়ম জানি, সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তারা। আমার কাছে এলে আমি ফিরিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি জানি স্যারের ব্যক্তিত্ব, আমি রাজি আছি। তাহলে এখন নিয়ে যাই একবার দেখাতে আমার পুরনো বন্ধুকে। দরকার নেই অস্ত্রোপচার, নির্ধারিত আগামীকাল সকাল 9টায় অপারেশন থিয়েটারে দেখা হবে। ও দাদু কেন এখনো বের হলো না? ও আরে দেখো, ডাক্তার হোসেন, আমার বাবার কি অবস্থা? হ্যাঁ আমার দাদুর কি অবস্থা? অস্ত্র হয়েছে। রোগীর পরিবার ডাক্তার লির সাথে গিয়ে স্বাক্ষর করুন। ঠিক আছে। ধন্যবাদ। ও তুমি এখানে কেন? আরে তুমি তুমি এখানে কেন? অসভ্য মেয়ে, বাজে কথা বলো না। এটা শহরের প্রথম হাসপাতাল, সার্জারির সেরা ডাক্তার তোমার সেন চাচা সুপারিশ করে তাকে ব্যতিক্রম করে তোমার দাদার অপারেশন করতে রাজি করান। তাড়াতাড়ি ডাক্তার হোসেন লিনাকে ক্ষমা চাও। আমি দুঃখিত। দাদা কারিম, সুস্থতা কেমন? আপনি কি ডাক্তার হোসেন লিনা? সেন আমাকে বলেছে আপনাকে অনেক ধন্যবাদ। এত অল্প বয়সে এত বড় দারু ডাক্তার। দাদা কারিম, আপনি বাড়িয়ে বলছেন। আরও অনেক ডাক্তার আছেন যারা নীরবে কাজ করে যাচ্ছেন। তারা সবারই নিজ নিজ পদে। সবারই ভূমিকা অপরিহার্য, তাই অনেক মানুষ প্রশংসার দাবিদার। ডাক্তার হোসেন লিনা এত অল্প বয়সে এত বড় মন। আমি নিজেকে লজ্জিত বোধ করছি। দাদা, দাদা, আমি আপনাকে দেখতে এসেছি। আবার তুমি এই মেয়ে ছায়ার মতো তাড়া করছো কেন? ওহ, অকৃতজ্ঞ নাতনি, এভাবে কথা বলো কেন? দাদা, ডাক্তার হোসেন লিনা আমার প্রাণ বাঁচিয়েছেন, তুমি কিভাবে ওর প্রতি এত অসম্মান করতে পারো? দাদা আপনি জানেন না সে কে, আপনি জানেন না। আমি অন্ধ নই। না, তিনি যে আপনাকে অসুস্থ করেছিলেন। পিয়ানো মাস্টার শো। আহ সত্যি, তরুণরাই আসল বীর। আমি বুড়ো হয়ে গেছি, ভাবিনি। ডাক্তার হোসেন লিনা শুধু ডাক্তারি দক্ষতা নয়, এমনকি পিয়ানো শীর্ষমানের। তুমি যদি আমার নাতনি হতে কত ভালো হতো। মিস আলী লুনা, আপনার দাদা এখনো বিশ্রাম প্রয়োজন। আরও এটা হাসপাতাল, দয়া করে আর চিৎকার করবেন না। কারিম, আরিফ, তুমি এসেছো? চ্যাং দাদা। হ্যাঁ কারিম, আরিফ এত বড় হয়ে গেছে। কারিম, আরিফ, তোমাদের দুজনের কি সম্পর্ক? কেন এত ঘনিষ্ঠ? আমি তাকে পটাচ্ছি। কি? ভালো, ডাক্তার হোসেন লিনা এত দক্ষ, সত্যি যোগ্য জুটি। ওহ দাদা, তুমি কেন বাইরের লোকের পক্ষ নিচ্ছ? তুমি তোর হোসেন লিনা আপার কাছ থেকে শিখো। এখন তো সব বিষয়ে তার থেকে পিছিয়ে। দাদা, তুমি আগে ভালো করে বিশ্রাম নাও, আমি পরে আবার দেখতে আসব। ঠিক আছে, ধন্যবাদ।
আরে কারিম, আরিফ, আমাকে পটাচ্ছে। হোসেন লিনা, আমি আবিষ্কার করেছি যে সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই প্রথম শুনলাম অহংকারী কারিম আরিফ এমন কথা বলছে। আমার মনে হচ্ছে যেন সম্প্রতি তোমাকে চিনলাম। যত বেশি জানছি তত বেশি মুগ্ধ হচ্ছি। তুমি কি আপত্তি করো না? আমি তোমাকে এত মিথ্যা বলেছি? যদি তোমার প্রতি আমার যত্ন আরো বেশি হতো, হয়তো তোমার রহস্য আগেই আর রহস্য থাকতো না। পছন্দ করি, তাহলে পটাও। বউ, কিছু খাবে? দাঁড়াও, তুমি ভুল বলেছ। আমি তোমাকে পিছু নেওয়ার অনুমতি দিয়েছি, কিন্তু রাজি হইনি তোমাকে বিয়ে করতে। ঠিক আছে সুন্দরী হোসেন লিনা, পারো আমার সাথে রাতের খাবার খেতে? তুমি আগে ফোন ধরো। হ্যালো। কারিম আরিফ, আমি মোহাম্মদ সিনতা। আজ রাতে আমার জন্মদিনের অনুষ্ঠান, তুমি আমাকে কথা দিয়েছিলে আসবে। আমি কখন যেতে রাজি হয়েছি? গতবার তোমার বাড়িতে গিয়েছিলাম, তুমি আর আমন্ত্রণপত্র নিয়ে নিয়েছো। কারিম আরিফ, আগামী মাসে আমার জন্মদিনের অনুষ্ঠান। আমি প্রথমবার জন্মদিনের অনুষ্ঠান করছি, একটু নার্ভাস। তোমাকে আমন্ত্রণ জানাতে চাই, আমার পাশে থাকার জন্য পারবে? এই যে আমন্ত্রণপত্র। ঠিক আছে, আমি অবশ্যই যাব। জানি আমার দিকে তাকিয়ে আছো কেন? সব তোমার দোষ। গতবার তুমি এমন ভাব দেখিয়েছো যে তুমি পাত্তা দাওনি, তাই আমি যেতে রাজি হয়েছিলাম। এতে আমার দোষ কি? আরো আমি একেবারেই পাত্তা দিইনি। আমার কিছু যায় আসে না। আমি যে কাজের কথা দিয়েছি আমি কখনো কথা ফিরাই না। তুমি বিপদ দেখেছো, তোমাকে দায়িত্ব নিতে হবে। তবে তুমি কিভাবে দায়িত্ব নেবে? আমার সাথে যাও। তুমি কারিম আরিফ কেন এখনো আসেনি? কারিম আরিফ যেহেতু রাজি হয়েছেন আসবেন, তাহলে হঠাৎ করে আসবেন না এমন হওয়ার কথা না। আর একটু অপেক্ষা করি। এই সুযোগটা আমাদের কাজে লাগাতেই হবে। ভালো করে প্রচার করব। উনি বো গ্রুপের প্রেসিডেন্ট কারিম আরিফ। উনি কিছুদিন আগে ট্রেন্ডিং এ ছিল যিনি পুরো প্লেনের প্রাণ বাঁচিয়েছিলেন, নাংসিং এয়ারলাইন্সের পাইলট। তার পাশের মেয়েটিকে, সে কি সেলিব্রিটি? কেন, দেখতে জনপ্রিয় তারকাদের চেয়েও সুশানশানের চেয়েও বেশি সুন্দর। এটা কি কারিম আরিফের সে গোপন স্ত্রী যার কথা বলা হতো? এভাবে করলে তোমার ছবি তোলা হবে না বলে ভয় হয় না? আমি নির্দ্বিধায় তোমাকে ভালোবাসি, আমার ভয় কি? এই মহিলাকে আমি কি তাকে দেখে গেছি? সে কেন কারিম আরিফের সাথে একসঙ্গে এসেছে? সত্যিই সুন্দরী। এ তো সেই যে আগের দিন। আমি কারিম আরিফের দূর সম্পর্কের কাজিন। দূর সম্পর্কে কাজিন? দূরের আত্মীয়া। সে এখানে কেন? অবশেষে তুমি এলে মি কারিম। এটা মি কারিমের দূরের আত্মীয়া, তাই না? আমরা আগে মি কারিমের বাড়িতে দেখা করেছিলাম। মিস মোহাম্মদ গিয়েছিলেন মি কারিমের বাড়িতে। তোমাদের সম্পর্ক কি? হ্যাঁ, এরকম বলো না। যদিও মি কারিম সবসময় আমাকে বিশেষ যত্ন নেন, এই জন্মদিনের পার্টিতে তিনি তার সময়সূচি বাতিল করে বিশেষভাবে আমাকে দেখতে এসেছেন। আমি সত্যিই খুব খুশি। আত্মীয়া, কেন হাসছো? কিছু না, খুশি। আমি বুঝি দূরের আত্মীয়া তো বড় কিছু দেখেনি, কিছু যায় আসে না। আজ আমার জন্মদিন, তুমি যা খুশি খাও, যা ইচ্ছা করো। মিস মোহাম্মদ সত্যিই বদান্য। তোমার মতো মর্যাদার মানুষ আমার মতো অপরিচিত কারো প্রতি এত উদার। অপরিচিত কেমন করে?
মি কারিম, যেহেতু তোমাকে এনেছেন আমার জন্মদিনের পার্টিতে, তাহলে তুমি বাইরের কেউ নও। আমরা এক পরিবার। বদান্যতা বলার কি আছে? বদান্যতা না বদান্যতা? এক পরিবার তো তবে সম্পর্ক নেই বলছো? হোসেন লিনা, সত্যি তুমি? হোসেন লিনা, তুমি এখানে কেন? আহমেদ আদি, আর তুমি তুমি এখানে কেন? কোম্পানি পাঠিয়েছে আমাকে মিস মোহাম্মদের সাপোর্ট দিতে। তুমি কি বললে? তুমি হোসেন লিনা? আপনি হোসেন লিনা? যে কখনো সামনে আসে না, সেরা গীতিকার ও সুরকার হোসেন লিনা। জানি না হোসেন, লিনা আমাকেও একটা গান লিখে দিতে পারবেন? তিনি একটি লিখলেই হিট হয়ে যায়। কি ভাবছো? সেটা তো হোসেন লিনা। তিনি সোজাসুজি কখনো কারো জন্য গান লেখেন না। আগে জানলে তাহলে তাকে বিরক্ত করতাম না। যদি তাকে দিয়ে আমার জন্য গান লেখানো যায়। গুজব ছড়ানো ছাড়া হয়তো জনপ্রিয় হতাম। এখন জানতাম না আপনি হোসেন লিনা। যা বলেছি মনে করছো না। আমি যদি দুনিয়া না দেখা দূর সম্পর্কের কাজিন, তাতে কি আসে যায়? দুনিয়া না দেখা লজ্জার কিছু না। লজ্জার বিষয় হলো এটাকে মজা হিসেবে নেওয়া, অন্যের অপমান করা এবং নিজেকে বড় ভাবা। সত্যি আমার আইডল ভালো বলেছেন। আমি তোমাকে সত্যিই ছোট করে দেখেছিলাম, ভুলে গিয়েছিলাম তুমি কখনোই না অন্যের জন্য অপেক্ষা, যে অন্যের কাছে উদ্ধার চায়। তাহলে আমি প্রস্তুতি নিতে যাচ্ছি। এখন আমি তোমার পাশে আছি। এগুলো নিজে সামলাতে হবে না। তুমি যদি সেগুলোকে, যে নারীরা তোমার জন্য ঈর্ষা করে, শান্ত রাখতে পারো, আমি হয়তো কোনোটাই সামলাতে হতো না। মহিলা ও ভদ্রলোক, আসুন আমরা সশব্দে ডাকি আজকের প্রধান অতিথি মুহাম্মদ সিন্তা। তুমি কিন্তু ধরেই রাখবে, এটা তোমার জনপ্রিয় হওয়ার সুযোগ। ধন্যবাদ সব বন্ধুদের, মিডিয়া বন্ধুদের এবং যারা পর্দার সামনে চুপচাপ আমার সমর্থন করছেন, ভক্ত বন্ধুরা। যদি আপনারা না থাকতেন আমি এখানে দাঁড়াতে পারতাম না। মূল কথা বলো। আসলে আজ আমি বিশেষভাবে একজনকে ধন্যবাদ জানাতে চাই। বো এন্টারটেইনমেন্ট কোম্পানির সভাপতি কারিম আরিফ। তিনি আমার সবচেয়ে কাছের মানুষ। সে আমার খুব কাছের মানুষ। কি খুব কাছের মানুষ? যদি তার যত্ন সাহায্য না থাকলে এত প্রতিযোগিতামূলক বিনোদন জগতে আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না। কি মানে? মি কারিম আরিফ মোহাম্মদ সিন্তাকে পিছনে দরজা খুলে দিয়েছে? এই সম্পর্কটা সহজ নয়। আমার চেয়ে ভালো কেউ জানে না তিনি কতটা মৃদু এবং যত্নশীল মানুষ। যথেষ্ট। আমি আর তুমি মাত্র একবার দেখা হয়েছে। এর আগে তুমি ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছো আমার সাথে সম্পর্কের গুজব, সেটা ছেড়ে দাও। আমি তোমার কোনো পাত্তাই দিইনি। এখন আমার সামনেই এসব বড়াই করছো। এই মিথ্যাগুলো তুমি নিজেই বলছো, লজ্জা করে না? আমি এই পৃথিবীতে তার চেয়ে ভালো কেউ নেই যে আমাকে বেশি বোঝে। তার নাম হোসেন লিনা। আমার স্ত্রী ছিল। আমরা 4 বছর একসাথে ছিলাম। আগে আমি যথেষ্ট ভালো ছিলাম না, তাকে রাগিয়ে দিয়েছিলাম, তাই আমরা ডিভোর্স নিয়েছিলাম। আমার অনেক সময় লেগেছে বুঝতে। সে নয় গোপনে বেড়ে ওঠা ফুল, বরং একটি স্বাধীন ও দৃঢ় গাছ। সে কি চায়? কখনো হাত বাড়িয়ে চায় না, বরং নিজের প্রচেষ্টায় পায়। আমিও আর চাই না কিছু গোপন রাখতে। সে আমার কারিম আরিফের এই জীবনে একমাত্র নারী যাকে আমি বিয়ে করব। আমি খুব গুরুত্ব সহকারে তাকে ফিরিয়ে আনব। আর সেই সব নারী যারা উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসে, দয়া করে সীমা বজায় রাখুন। তোমাকে এতদিন চিনে তুমি এখন যে রূপে আছো সবচেয়ে সুন্দর লাগছে। তোমার এই মুহূর্তের চেহারা সবচেয়ে সুন্দর। আমার আইডল আর আমার বস একজুটি খুবই দারুণ। একটু ক্লান্ত লাগছে, চলো বাসায় যাই। কারিম আরিফ। ঠিক আছে, আমরা একসাথে বাসায় যাই। তুমি আমার সাথে বাসায় আসবে? কি ভাবছো? তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। আমি ভেবেছিলাম পরশু চ্যারিটি নিলাম, তোমার মনে আছে? দাদুর শেষ ইচ্ছা। অবশ্যই মনে আছে। তাহলে আমরা একসাথে যাই। ঠিক আছে, পরশু দেখা হবে।
সে আবার এলো। কারিম, আরিফ ভাই, তুমিও এলে। নিলাম শুরু হতে চলেছে, তাড়াতাড়ি যাও, তোমার দাদুর কাছে গিয়ে বসো, নইলে সে আবার তোমাকে বকবে। তুমি এত দেরি করে এলে কেন? অফিসে কাজ ছিল। তাহলে আমি কি দাদুর হয়ে তোমাকে 2 চড় মারব? ঠিক আছে, তবে মারো। এখন আজকে প্রথম নিলাম আইটেম উপস্থাপন করা হচ্ছে একটি ক্যালিগ্রাফি কাজ, লেং ফেংটিং। শুরুর দাম 8 লাখ। শুরুর দাম 80 লাখ টাকা। মনে হচ্ছে এটা চেং দাদার চিত্রকর্ম। তুমি আবার লিপিকলাও বোঝো? বুঝি না। তবে কিভাবে বুঝলে? ওপরে লেখা নেই? আমি 30 লাখ দিচ্ছি। 30 লাখ একবার, 30 লাখ 2 বার, 30 লাখ 3 বার। বিক্রি। এই ভদ্রলোককে অভিনন্দন। এই নিলামের সমস্ত অর্থ সম্পূর্ণ পাহাড়ি এলাকার শিশুদের দান করা হবে। ধন্যবাদ। মনে হচ্ছে চেং দাদা ভালোভাবে সুস্থ হচ্ছেন। অবশ্যই। তিনি তো প্রথম সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার হোসেন লিনা, আপনি নিজে অস্ত্রোপচার করেছেন। যদি দাদু বেঁচে থাকতেন নিশ্চয়ই এখানে থাকতেন। হ্যাঁ, তিনি জীবিত থাকতে সবসময় নিজে গ্রামে যেতেন, সামগ্রী পৌঁছে দিতেন, তাদের পড়াতেন। হ্যাঁ, তিনি আমার দেখা সবচেয়ে দক্ষ ব্যক্তি। পরবর্তী এই নিলামি জিনিস চেং ইং বৃদ্ধের নাতনি আলিলুনা মিস নিজের হাতে আঁকা জিন, সে পর্বত ও নদীর চিত্র। এই চিত্রের শুরুর দাম 80,000 টাকা। মনে হয়নি এই আলিলুনা আবার ছবি আঁকতে পারে। তবে এই কাজটি খুব সাধারণ। এটা কি ব্যক্তিগত আবেগহীন সাধারণ? কি রসিকতা করছো? আমি কি সেই ধরনের ব্যক্তিগত শোধ নেওয়ার মতো লোক? ঠিক মিস হোসেন লিনা, সবচেয়ে ন্যায়পরায়ণ। 50 লাখ। 50 লাখ একবার, 50 লাখ 2 বার, 50 লাখ 3 বার। বিক্রি। সবার ভালোবাসার জন্য ধন্যবাদ। সত্যি জানি না মিস হোসেন, লিনা কি সংগ্রহ এনেছেন। তুমি কি না কিছুই আনোনি? একটু পর তুমি জানতে পারবে। হয়তো কিছু লুকানোর মতো জিনিস, তাই দেখাতে পারছো না। এগুলো কি কিছু লুকানো জিনিস, তাই দেখানো যায় না? তোমার মতো এমনকি 10,000 টাকাও মূল্যহীন জিনিস দেখাতে পারো, আমি কেন দেখাতে পারবো না? ওরে বাবা কারিম আরিফ, তাকে দেখো। সে ঠিক বলেছে। তোমার দাদার লিপি সত্যিই অনেক উন্নতি হয়েছে, কিন্তু তোমার সেই সামান্য দক্ষতা দেখিয়ে বড়াই করছো কেন? পরবর্তী মিস হোসেন লিনা আনা সংগ্রহ একটি চিত্রকর্ম, যার নাম বাই নিয়াও চাও ফেং। ভাই, নিয়াও চাও ফ্যাং এটা কি হতে পারে? বাম হাতের বিখ্যাত শিল্পী হোসেন লিনার আঁকা, তাই না? বাই নিয়াও চাও ফ্যাং, কিন্তু সেটা তো হোসেন লিনার তোষিত কাজের একটি। শুরু মূল্য 1 কোটি। 1 কোটি, 2 কোটি। এটা যে হোসেন লিনার আঁকা, সত্যি সুন্দর এঁকেছেন। এই চিত্রকর্মটি হোসেন লিনার কাজ। তার কাজ সবসময় অমূল্য, তাই দয়া করে দরপত্র দিন। সত্যি তার আঁকা দেখার সৌভাগ্য হয়েছে। তার আঁকা জীবনে আর কোনো আফসোস নেই। আবারও সে সবার নজর কেড়েছে। 3 কোটি। 7 নম্বর 3 কোটি, আরও বেশি কেউ? আমি কেমন? 6 কোটি। 20 নম্বর 6 কোটি, 6 কোটি প্রথমবার। আমি 10 কোটি দিচ্ছি, 10 কোটি ডলার। এই চিত্রকর্মটি আমার হতেই হবে। ওটা তো 10 কোটি, তুমি পাগল হয়ে গেছো। 10 কোটি প্রথমবার, 10 কোটি দ্বিতীয়বার, 10 কোটি তৃতীয়বার। চুক্তি সম্পন্ন। এটা
এটা এটাও আমার আঁকা ছবি, তোমাকে দিলাম। এটাও মাস্টার হোসেনের কাজ। জিন মশিচুয়ান, আবারও একটি ভাজ পাখার ছবি। তুমি এভাবে আমাকে দিয়ে দিলে? যেহেতু তোমার পছন্দ আমার আঁকা ছবি, সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন। তোমাকে একটা দিচ্ছি, কি সমস্যা? কি? তুমি যে সুইয়ান। কেন এবার তুমি আর অবাক হচ্ছ না? এইসব নাম তোমার সাথে মানানসই, স্বাভাবিক। আর এইমাত্র এই ছবি বের হওয়ার সময় আমি ইতিমধ্যে অনুমান করেছিলাম। আমাদের ছোট কারিম সত্যি আরও বুদ্ধিমান হয়ে যাচ্ছ। আর দাদুর মৃত্যুবার্ষিকী, একটু পর আমরা একসঙ্গে দাদুকে দেখতে যাই। ঠিক আছে। তুমি বলো, যদি না থাকতো তোমার দাদু, আমরা কি দেখা হতো? হতো। কেন? কারণ কিছু মানুষ, যেভাবেই হোক না কেন, সবার সঙ্গে দেখা হওয়ার ভাগ্য থাকে। তুমি কখনো আমাকে জিজ্ঞেস করনি কেন সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল আর তুমি বিয়ের জন্য এত ব্যস্ত ছিলে? আগে আমি আগ্রহী হতাম না, এখনো জানতে চাই না, কারণ আমার মনে হয় তুমি যখন বলতে চাইবে বলবে। আমি জন্মগতভাবে একটি অভিশাপ নিয়ে এসেছি। আমি যদি 18 বছর বয়সের আগে বিয়ে না করি, আমি মারা যাব। সম্প্রতি পর্যন্ত আমি জানতে পেরেছি আমার মায়ের প্রকৃত মৃত্যুর কারণ। সম্প্রতি পর্যন্ত আমি জানতে পেরেছিলাম আমার মায়ের আসল মৃত্যুর কারণ। আমার মাতৃগোষ্ঠী সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে, সারা জীবন ভালোবাসার জন্যই বেঁচে থাকে। নিজের জীবন সঁপে দেয় প্রেমের দেবতার হাতে, যাকে ভালোবাসে সারা জীবন সুখে শান্তিতে থাকে। 35 বছর বয়সের আগে যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে না পায়, তবে তার হৃদয় দুর্বল হয়ে মৃত্যু হয়। এটা প্রেমের দেবতা নয়, স্পষ্টতই এক শয়তান। জীবন সবসময় সবকিছুর ওপরে, বেঁচে থাকলেই আশা থাকে। তবে তোমার মা সারা জীবন একজন ভুল মানুষকে ভালোবেসেছিলেন। হয়তো আমি 35 বছরও বাঁচতে পারবো না। তুমি দীর্ঘায়ু হবে। সত্যি? হোসেন লিনা, আমি দাদুর কাছে শপথ করছি, আমি চিরকাল তোমাকে ভালোবাসব। তোমার অগ্রগতিতে বাধা দেব না। তুমি কি করতে চাও, আমি তোমার সঙ্গে করব। কিন্তু যদি তুমি কথা না রাখো? তবে প্রেমের দেবতা যেন আমাকেও নিয়ে যায়, সেখানে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করব, তুমি কি ঠিক মতো কাজ করছো? কোথাও কোনো গোলমাল হয়নি তো? আমি তো তোমাকে এত ভালোবাসি। উল্কাপাত। হয়তো দাদুর আত্মা এসেছে, তোমার মায়ের আত্মা এসেছে।